আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন আজকে কী বলেছে দেখো। প্রথমে আমি তোমাদের কিছু বায়োলজির প্রশ্ন রেখেছি, তারপর আমি তোমাদের একটা পূর্ণাঙ্গ শিফটের টোটাল যত প্রশ্ন আছে জেনারেল সায়েন্সের সেটা করাবো। তারপর আমি তোমাদের কিছু হিন্দি পিডিএফ থেকে প্রশ্ন রেখেছি। এই বায়োলজির যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের রেলওয়েতে পড়ার প্রশ্ন, তবে একটা শিফটের নয়, ঠিক আছে? বিভিন্ন শিফটে একসঙ্গে করেছি আমি। নিউক্লিওজোম নিজেকে পুনরাবৃত্ত করে নিচের কোনটি গঠন করতে। দেখো একটা জিনিস বলে দিই, নিউক্লিওজোমের ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবে, নিউক্লিওজোম কী? এই হচ্ছে আমাদের ক্রোমোজোম, যদি আমরা বলি এই একটা ক্রোমোজোমের একটা পার্ট, একটা ক্রোমোজোমের আর একটা পার্ট, ঠিক আছে? এরকম থাকে ক্রোমোজোম, এরকম থাকে। ক্রোমোজোমকে যদি তুমি একটু বড় করে দেখো, একটু বড় করে দেখতে হবে, এত ছোটো করে দেখলে হবে না। ক্রোমোজোমকে যদি তুমি একটু বড় করে দেখো, তুমি কী দেখবে সেটা একটু বলে দিই। তুমি দেখবে যে এর মধ্যে অসংখ্য ডিএনএ এরকম পেঁচালো পেঁচালো অবস্থায় আছে, ঠিক আছে? এরকম পেঁচানো পেঁচানো অবস্থায় আছে। এবার এই ডিএনএগুলোকে যদি তুমি একটু বড় করো, ঠিক আছে, এই পার্টটাকে যদি তুমি আরেকটু বড় করো, ঠিক আছে, তাহলে তুমি কী দেখতে পাবে? তুমি দেখতে পাবে যে এর মধ্যে ছোটো ছোটো বিটস পাওয়া যায়, যেগুলো দেখতে অনেকটা মুক্তোর মতো, ঠিক আছে? ছোটো ছোটো বিটস দেখতে অনেকটা কিসের মতো? মুক্তোর মতো দেখতে, ঠিক আছে? এরকম ছোটো ছোটো বিটস পাওয়া যায়। ওকে, এই যে বিটসগুলো এদেরকে বলা হয় নিউক্লিওজোম। নিউক্লিওজোম বেসিক্যালি কী করে? ক্রোমোজোমের যে ইউনিট, যেটাকে ক্রোমাটিন তন্তু বলে, সেই ক্রোমাটিন তন্তু গঠন করে, আর ক্রোমাটিন তন্তু দিয়ে ডিএনএ তৈরি হয়। তো আমাদের অ্যান্সার আমাদের কী হবে? ঘ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এই যে ছোটো ছোটো যেগুলো বলছি এগুলোকে আমরা বলছি নিউক্লিওজোম। এই যে লাল লাল তোমাদের এঁকে দিয়েছি, দেখো বেসিক্যালি কী হয়, এগুলোকে তো খালি চোখে দেখা যায় না। এগুলো অ্যাকচুয়ালি অণুবীক্ষণিক যন্ত্রে ফেললে, এমনকি ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্র, নর্মাল সরল অণুবীক্ষণ যন্ত্র ফেললে দেখা যায় না, ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্র ফেললেই এগুলোকে অ্যাকচুয়ালি দেখা যায়, ঠিক আছে? তাছাড়া দেখা সম্ভব না খালি চোখে। তো এটা অ্যান্সার তোমাদের কী হবে? ক্রোমাটিন তন্তু হবে। একটা ডিএনএর হাইট কত হয় জানো? 6 ফিট। 6 ফিটের একটা ডিএনএকে একটা নিউক্লিয়াসের মধ্যে বন্দি থাকতে হয়, যে নিউক্লিয়াসকে আমরা চোখেও দেখতে পাই না। তাহলে ভাবো ডিএনএকে কত কম্প্যাক্ট অবস্থা থাকতে হয়। আর এই পুরো কম্প্যাক্ট যে অবস্থাটা সেটা নিউক্লিওজোমের জন্যই তৈরি হয়, কারণ নিউক্লিওজোমের চারপাশে ডিএনএটা কী হয়, এরকম যেরকম মহিলারা বিনুনি করে সেরকম বিনুনির মতো কী হয়, ঘুরে 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 ওটা ওর ওপর আবৃত থাকে বা ওর সঙ্গে জড়িয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের এখানে অ্যান্সার তোমাদের কী হবে? ক্রোমাটিন তন্তু। দেখো এই আলোচনাটা কেন করি? কারণ পরীক্ষার সময় হট করে হয়তো অ্যান্সার ভুলে যেতে পারো, কিন্তু আমার আলোচনাটা মনে থাকলে হয়তো অ্যান্সারটা ক্লিক হয়ে যেতে পারে, ঠিক আছে? নেক্সট পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন, নিচের কোনটি কাণ্ডের পরিবর্তিত রূপ যেটি সালোক সংশ্লেষে সক্ষম? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার তোমাদের হবে ফাইলোক্লাইড, ঠিক আছে? আচ্ছা, ফাইলোড কি আগে বলি, টেন্ড্রিল কি? টেন্ড্রিল হচ্ছে আকর্ষ, এটাও কাণ্ড থেকে উৎপন্ন হতে পারে, কিন্তু অনলি কাণ্ড থেকে উৎপন্ন হয় না, এটা পাতা থেকে উৎপন্ন হয়, এটা মুকুল মানে কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হতে পারে, ঠিক আছে? কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হতে পারে, এবং এটা কাণ্ড থেকে উৎপন্ন হতে পারে। তবে এদের কাজ সালোক সংশ্লেষ করা নয়, এদের কাজ হচ্ছে অন্য একটা গাছকে ধরে নেওয়া বা অন্য একটা গাছকে আকর্ষণ করে নেওয়া, যাতে নিজের গাছটা ওপরে উঠতে পারে। এটা বেসিক্যালি তোমরা জানো যে বিরুৎ জাতীয় গাছে, যাদের কাণ্ড খুব স্ট্রং হয় না, সেই সব গাছে দেখা যায়। এটা কাণ্ডেরও রূপান্তর হয়, কিন্তু এদের মূল কাজ সালোক সংশ্লেষ নয়। অনেক সময় এরা সালোক সংশ্লেষ করে, ইভেন গাছে সব পার্টি সালোক সংশ্লেষ করতে পারে মূল ছাড়া, ঠিক আছে? নেক্সট হচ্ছে বালবিল। আচ্ছা, এটা হচ্ছে কাক্ষিক মুকুলের, মেনলি কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুলের, মুকুল মানেই তোমরা জানো বার্ড, ঠিক আছে? তো বালবিলের সঙ্গে বার্ডের সম্পর্ক আছে, কাক্ষিক মুকুলেরই এটা হচ্ছে তোমাদের পরিবর্তিত রূপ, ঠিক আছে? বালবিল। আচ্ছা, এটা মেনলি কী করে? আসেক্সুয়াল যে রিপ্রোডাকশান আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি অযৌন জনন, গাছের ক্ষেত্রে অনেক সময় অযৌন জনন হয়। কী হয়, এরা মাটিতে পড়ে যায় গাছ থেকে, মাটিতে পড়ার ফলে ওই যে মুকুল দিয়ে নতুন একটা গাছ তৈরি হয়। তো এটা হচ্ছে যেটা মেনলি করে এই কাক্ষিক মুকুল, বালবিল যে কাজ করে সেটা কাক্ষিক মুকুলের যেটা পরিবর্তিত রূপ, এ কী করে, এরা অযৌন জননে সাহায্য করে, ঠিক আছে? অযৌন জননে সাহায্য করে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের ফাইলোড। ফাইলোড, ফাইলোড কি? দেখো ফাইলোড হচ্ছে পাতার যে বৃন্ত থাকে, ঠিক আছে, পাতার বৃন্তের পরিবর্তিত রূপ। এটা কাণ্ডের পরিবর্তিত রূপই না, পাতার বৃন্ত থেকে ফাইলোড তৈরি হয়, ঠিক আছে? আমি আর লিখছি না, ছোটো ছোটো তোমাদের রেফারেন্স দিয়ে যাচ্ছি। আচ্ছা, এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে মোটা হয়ে যায় এবং খাদ্য সঞ্চয় করে রাখা হচ্ছে এর মেন কাজ, ঠিক আছে? খাদ্য, জল ইত্যাদি। অ্যাকাশিয়া গাছে এটা দেখা যায়। এর একটা এক্সাম্পল দিয়ে দিই, কারণ এটা এক্সাম্পলটা অনেক সময় পড়ে। অ্যাকাশিয়া, ঠিক আছে? অ্যাকাশিয়া গাছে এটা দেখা যায়। আরও অনেক গাছ আছে, তবে এনসিইআরটিতে অ্যাকাশিয়া কথাটা উল্লেখ আছে, ওই জন্য তোমাদের বলে দিলাম এক্সাম্পল হিসাবে। আচ্ছা, ফাইলোক্লাইড, যখন গাছের কাণ্ড, ঠিক আছে, নিজেই যখন এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে এবং যখন মোটা হয়ে যায়, এবং এর পাতাগুলিও বা এর শাখাগুলি যখন এর গায়ে এরকম এরকম লেগে থাকা মতো অবস্থায় দেখা যায়, ঠিক আছে, এরকম লেগে আছে এরকম অবস্থায় দেখা যায়, তখন এই যে পরিবর্তিত কাণ্ড এবং যেটা পরিপূর্ণভাবে সবুজ হয়,
তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ফাইলোড বলি। ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। এর পাশে আরেকটা যদি এর ডালপালা বিস্তৃত থাকে বা শাখা থাকে, সেটাও দেখতে এরকম হয়ে যায়। ঠিক আছে, এরকম চওড়া মতো হয় এবং গাছটাকে দেখতে এরকম মতো লাগে। ঠিক আছে, গাছটাকে দেখতে এরকম লাগে। এটা হচ্ছে ফাইলোক্লাইড এবং এটা ফুললি, এটা এখানে অ্যান্সার, এখানে এটাই আমাদের অ্যান্সার। এটা ফুললি কাণ্ডের রূপান্তর হয় এবং সালোক সংশ্লেষে সক্ষম হয়। কাণ্ড রূপান্তর, ওকে, রূপান্তর। তবে এর মতো আরেকটা দেখা যায়। ঠিক আছে, এর মতো আরেকটা দেখা যায়, সেটাও বলি, সেটা হচ্ছে ক্ল্যাডোড। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে ক্ল্যাডোড। এখানেই লিখে দিচ্ছি তোমাদের, ক্ল্যাডোড, CLADODE কি। ক্ল্যাডোড হচ্ছে মেনলি একটা গাছের কাণ্ড, সেটা ঠিকঠাক আছে, তার কোনো এরকম, দেখো ফাইলোক্লাইড আর ক্ল্যাডোডের মধ্যে মেন পার্থক্য কী, ফাইলোক্লাইডের ক্ষেত্রে কেবলমাত্র পাতা নয় বা শাখা নয়, শাখা কী কী জিনিস চেঞ্জ হয়, দেখো শাখা চেঞ্জ হয় এক্ষেত্রে, পাতা চেঞ্জ হয় এক্ষেত্রে, এমনকি কাণ্ডও চেঞ্জ হয়ে যায়। কার ক্ষেত্রে চেঞ্জ হয়, এই ক্ষেত্রে চেঞ্জ হয়। ক্ল্যাডোডের ক্ষেত্রে সেটা হয় না। ক্ল্যাডোডের ক্ষেত্রে মূল কাণ্ড অপরিবর্তিত থাকে, কেবলমাত্র ব্রাঞ্চগুলো এরকম মোটা মোটা মতো হয়ে যায়, এরকম মোটা, এরকম দেখতে লাগে না, একটু সরু মতো দেখতে লাগে। ঠিক আছে, এরকম মোটা মতো হয়ে যায়। তো ক্ল্যাডোড হচ্ছে এইগুলোকে বলা হয় ক্ল্যাডোড। অর্থাৎ ক্ল্যাডোডের ক্ষেত্রে কেবলমাত্র শাখা পরিবর্তিত হয়, মূল কাণ্ড পরিবর্তিত হয় না। ঠিক আছে, শাখার পরিবর্তিত রূপ হচ্ছে এইটা। ঠিক আছে, মূল কাণ্ড, লিখেও দিচ্ছি, মূল কাণ্ড অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত। অ্যাকচুয়ালি ডিজিটাল পেনে এত লেখা যায় না, তবুও লিখে দিচ্ছি, পরিবর্তিত থাকে। ঠিক আছে, মূল কাণ্ড কী হয়, অপরিবর্তিত থাকে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, শাখা চেঞ্জ হয়। তো এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, মনে রাখবে ফাইলোক্লাইড এবং ক্ল্যাডোড দুটোই কাণ্ডের পরিবর্তিত রূপ, কারণ কাণ্ড থেকেই শাখা বেরোয়। কিন্তু এক্ষেত্রে অনলি শাখাগুলো পরিবর্তিত হয়, মূল কাণ্ড অপরিবর্তিত থাকে। যেখানে ফাইলোক্লাইডের ক্ষেত্রে শাখা বলো, পাতা বলো, কাণ্ড বলো, মানে পুরো গাছটাই কী হয়, একদম ফুলে ফেঁপে এরকম লুচির মতো আকার ধারণ করে এবং সেটা মোটা হয়ে যায়। সাধারণত ড্রাই অঞ্চলে এটা দেখা যায়। এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট, দুটো এক্সাম্পল দেবো এর। ঠিক আছে, চলো একটু অন্য কালি ইউজ করে নিই। প্রথম যেটা এক্সাম্পল আমি এর দেবো সেটা হচ্ছে ওপানশিয়া, ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সাম্পল পড়েওছে পরীক্ষায়, ওপানশিয়া। ঠিক আছে, ওপানশিয়া হচ্ছে ফাইলোক্লাইডের মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল হচ্ছে ওপানশিয়া। ঠিক আছে, ক্ল্যাডোডের এক্সাম্পল আমি দিই এখানে তোমাদের। ঠিক আছে, ক্ল্যাডোডের যে এক্সাম্পল হয়, যেমন তোমাদের রাসকাস। ঠিক আছে, রাসকাস, CUS, RUS CUS, রাসকাস, এই দুটো হচ্ছে এক্সাম্পল এবং এই দুটোকে মনে রাখবে। ওপানশিয়া হচ্ছে ফাইলোক্লাইডের এক্সাম্পল, ক্ল্যাডোড হচ্ছে তোমাদের, রাসকাস হচ্ছে ক্ল্যাডোডের এক্সাম্পল, আর ফাইলোডের এক্সাম্পল হচ্ছে আকাশিয়া। ঠিক আছে, এই তিনটে জিনিস মনে রাখবে। পাতার বৃন্ত ফুললে ফাইলোড তৈরি হচ্ছে, পুরো গাছটাই ফুললে ক্ল্যাডোড তৈরি, ফাইলোক্লাইড তৈরি হচ্ছে। আর পুরো গাছটা নয়, মূল কাণ্ড ঠিক আছে, শাখা যদি ফুলে যায় তখন তৈরি হচ্ছে কি, ক্ল্যাডোড। ঠিক আছে, রাসকাসে এটা দেখা যায়। ক্লিয়ার হলো? দেখো আলোচনা ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছি সায়েন্সে আলোচনা ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন কী বলছে দেখো, উদ্ভিদ দেহের চক্র সম্পর্কে নিচের কোনটি সত্য নয় বলেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, সত্য নয় বলেছে। কাণ্ডের ঊর্ধ্বগমন হলো পজিটিভ জিওট্রফিজম। দেখো জিওট্রপ এই কথাটা যুক্ত হচ্ছে অভিকর্ষের সাথে, অর্থাৎ অভিকর্ষের দিকে কোন দিক, নিচের দিক। ঠিক আছে, অভিকর্ষ কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তো অভিকর্ষ দিকে যখন যাও তখন সেটাকে পজিটিভ বলা হয়, আর ওপর দিকে গেলে তখন সেটাকে বিপরীত বা নেগেটিভ বলা হয়। এখন তুমি বলো কাণ্ড কোন দিকে যায়, আমরা সবাই জানি কাণ্ড যায় উপর দিকে। ঠিক আছে, আর মূল যায় আমাদের নিচের দিকে। তো কাণ্ড যেহেতু উপর দিকে যায়, সেটি কাণ্ড হবে নেগেটিভ জিওট্রফিজম। তার মানে এই প্রথম কথাটাই আমাদের মিস্টেক আছে। ঠিক আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে বলেছে নিচে কোনটা সত্য নয়। বাকিগুলো একটু চেক করে দেখি। মূলের অভিকর্ষের দিকে গমন হলো পজিটিভ জিওট্রফিজম, এই কথাটা কারেক্ট কথা। ঠিক আছে, এটা ঠিক। নেক্সট হচ্ছে বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন হয়। দেখো আমি তোমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া করিয়েছিলাম, এটা রেলে ALP-তে পড়া প্রশ্ন এই প্রশ্নটা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয়। তোমাদের মনে আছে হয়তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 10টা রিয়াকশান আছে, সেই 10টা রিয়াকশান তোমাদের ভেঙেও দেখিয়েছিলাম, যেখান থেকে গ্লুকোজ উৎপন্ন, মানে গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন হচ্ছে এবং পাইরুভেট পরবর্তীকালে ক্রেবস চক্রে প্রবেশ করছে এবং সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় ওকে। ঠিক আছে, মনে করে দেখো ক্রেবস চক্র টোটাল করিয়েছি কিন্তু আমি তোমাদের। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে, এগুলো মনে করে দেখো। ঠিক আছে, দেখো মনে পড়ছে কি না বলো। এগুলো যারা পেডে জয়েন করেছো তাদের তো ভালো করেই করিয়েছি আমি, তারা সবাই জানো। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন হয়, 10টা রিয়াকশান কাজ করে, রিয়াকশানগুলো করিয়েছিলাম। আচ্ছা, ফটোসিনথেসিস হলো অক্সিজেনের অন্যতম মূল উৎস, এটাও কারেক্ট। তো কারেক্ট হচ্ছে এই তিনটে, বাকি একটাই ভুল ছিল, তো এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো বলছে প্রকৃত ফল নিচের কোনটি থেকে উৎপন্ন হয়। যদি আমরা একটা ফুলের পাটকে দেখি তাহলে মাঝখানে আমরা এরকম একটা অংশকে দেখতে পাবো, ডেফিনেটলি দেখতে পাবো। ঠিক আছে, এরকম একটা অংশকে আমরা দেখতে পাবো। এই অংশটা ঠিক মাথায় যেটা আছে, এই পার্টটা,
এই পার্টটাকে কি বলি আমরা? গর্ভমুণ্ড বলি। এই যে দণ্ডের মতো অংশ যেটা এখান থেকে এই পর্যন্ত গেছে, এই পার্টটাকে আমরা কি বলি? গর্ভদণ্ড বলি। আর ঠিক এর মাঝখানে এই অংশটাতেই, ঠিক আছে, আমি একটু কালি তোমাদের চেঞ্জ করে দিচ্ছি, এই অংশটাতেই, এই পয়েন্টটাতেই আমাদের থাকে হচ্ছে গর্ভ বা ডিম্বাশয় বলতে পারো, ওভারি, ঠিক আছে, ডিম্বাশয় বলতে পারো, ওভারি। এবং এই ডিম্বাশয় বা ওভারির গায়ে তোমরা দেখতে পাচ্ছ ওভিউল রয়েছে, ঠিক আছে। এই পুরোটাকে আমরা কি বলি? যে টোটালটা, এই টোটালটাকে আমরা কি বলি? ওভারি বলি বা ডিম্বাশয় বলি, ঠিক আছে। দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি, এইটা হচ্ছে তোমাদের ওভারি, ঠিক আছে। আর এই যে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের ওভিউল। এর আগেও আমি এগুলো সব তোমাদের করেছি, ইভেন আমার মরফোলজি অফ ফ্লাওয়ার যে ভিডিওটা আছে সেটা একবার দেখে নিতে পারো, ওখানে দারুণ করে করানো আছে। একদম মাথায় আমাদের থাকে স্টিগমা, ঠিক আছে, স্টিগমা, যাকে আমরা বলি স্টিগমা। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বাংলায় বলি গর্ভমুণ্ড, ঠিক আছে, গর্ভমুণ্ড। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্টাইল, যাকে আমরা বলি গর্ভদণ্ড। এই যে যেটা লিখলাম এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আর এই পুরোটা, এই যে টোটাল যা আমি লিখেছি, এই টোটাল যা আমি লিখেছি, এই যে স্টিগমা, স্টাইল এবং ওভিউল বা ওভারি, টোটাল যেটা, এই পুরোটাকে আমরা বলি কার্পেল। পুরোটাকে আমরা কি বলি? কার্পেল। এরকম অনেকগুলো কার্পেল যখন একসঙ্গে মিলিত হয় তখন তাকে আমরা বলি পিস্টেল। এ কালেকশন অফ কার্পেল ইজ কল্ড পিস্টেল, ঠিক আছে, সেটাও লিখে দিচ্ছি, পিস্টিল বলা হয় তাকে। এই ছোটো ছোটো টার্মগুলো দিয়ে অনেক সময় রেল প্রশ্ন দেয়, ওই জন্য আমি তোমাদের জাস্ট বললাম। এবার একটা জিনিস দেখো, এখানে বলেছে প্রকৃত ফল কী থেকে উৎপন্ন হয়। দেখো বলে দিই, ওভারি থেকে উৎপন্ন হয় প্রকৃত ফল, ঠিক আছে। আর ফলের মধ্যে যে বীজটা থাকে, যাকে আমরা ছোটো কথায় আঁটি বলি, ঠিক আছে, আমের আঁটি ইত্যাদি আঁটি টাটি বলি, এই সমস্ত জিনিস যেগুলো আঁটি আমরা বলি বা বীজ বলি, সেটা ওভিউল দ্বারা উৎপন্ন হয়। অর্থাৎ ওভারি কিন্তু ফলে পরিণত হয় আর ওভিউল পরিণত হয় বীজে, ঠিক আছে। এই দুটো পার্ট খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমাদের অ্যান্সার হবে ফল বলেছে, অ্যান্সার হবে আমাদের ওভারি, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চল নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন কী বলছে দেখো, বলছে একটা বল আছে এবং আর একটা বল আছে যেটা হচ্ছে স্থির বল। তাহলে একটা বল আছে, এই হচ্ছে বল, এবং এখানে আর একটা বল আছে, এই হচ্ছে বল। বলছি এই বলটার ওপর লাফিয়ে পড়ছে। আচ্ছা, ধরে নিচ্ছি এর বেগ হচ্ছে আমাদের u1, এর বেগ হচ্ছে আমাদের u2। তুমি এক্সওয়েও ধরতে পারো, কিছু যায় আসবে না, ঠিক আছে। বাট নর্মালি আমরা ইনিশিয়াল গতিবেগকে u দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ প্রথমে যা গতিবেগ থাকে সেটাকে u দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তো এবার বলছে এর ফলে, এবং আচ্ছা দ্বিতীয় বলটা স্থির ছিল, দেখো বলেছে দ্বিতীয় বলটা কী ছিল? স্থির ছিল, মানে এটা ইকুয়াল টু আমাদের 0 হবে, ঠিক আছে। এর কোনো গতিশক্তি তার মানে থাকবে না, কারণ গতি নেই তো গতিশক্তি কোথা থেকে থাকবে, ঠিক আছে। এবং এরা দুজনের সংঘর্ষমান হলো, একে অপরের উপর লাফিয়ে পড়ছে, এবং তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম বলটা স্থির অবস্থায় আসছে, অর্থাৎ শেষে গতিবেগকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা v1 বলছি। এই v1-এর ভ্যালু আমাদের 0 হয়ে যাচ্ছে, আর এর একটা গতিবেগ আমাদের আসছে, বলছি এর ফলে কি হচ্ছে? গতিশক্তি অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা রেস্টিটিউশনের কোফিশিয়েন্ট কত যদি বল দুটোর ভর এক হয়? আচ্ছা, খুব গুড পয়েন্ট বলেছে, বল দুটোর ভর এক বলেছে, মানে এর ভর যদি আমরা ধরে নিই m, তাহলে এরও ভর আমরা কি ধরবো? m। এখানেও সেম, এটাও m হবে, এটাও m হবে, কারণ দুটোরই আমাদের ভর কী হবে? সেম হবে। এবার দেখো এর তো কোনো গতিশক্তিই নেই, সিমিলারলি এরও কোনো গতিশক্তি নেই, কারণ এদের দুজনের গতিই নেই, ঠিক আছে। তাহলে প্রাথমিক গতিশক্তি আমাদের কী ছিল? প্রাথমিক গতিশক্তি আমাদের ছিল হাফ ইন্টু m ইন্টু u1 তার হোল স্কোয়ার, এটাই ছিল প্রাথমিক গতিশক্তি। আর শেষে আমাদের গতিশক্তি কী হবে? এইটারই গতিশক্তি থাকবে, তাই না? কারণ এর তো কোনো গতিশক্তি নেই, এর গতিশক্তি কী হবে? হাফ ইন্টু m ইন্টু v2 তার হোল স্কোয়ার। দেখো প্রথমে এই গতিশক্তিটা ছিল, পরে এই গতিশক্তিটা এসছে, আমার কথা বোঝা যাচ্ছে তো? কতটা গতিশক্তি তাহলে নষ্ট হচ্ছে এই দুটোর মধ্যে বিয়োগ করলে আমরা দেখতে পাবো, আশা করি বুঝতে পারলে। প্রথমে ধরো একটা বাস্কেট আছে, এখানে একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে অনেক আম আছে, ঠিক আছে, ধরো 20টা আম আছে, তুমি এর থেকে 10টা আম খেয়ে নিলে, তাহলে থাকলো কতটা? 10টা থাকলো। কী করে বুঝলে? প্রথমে যা ছিল আর শেষে যা আছে দুটোর মধ্যে বিয়োগ করলে তুমি পেয়ে গেলে। ক্লিয়ার হয়েছে? সিমিলারলি এই পরিমাণ গতিশক্তি প্রথমে ছিল আর এই পরিমাণ গতিশক্তি এখন আছে, তাহলে নষ্ট কতটা হয়েছে? এবার দেখো বলা আছে নষ্ট কতটা হয়েছে, এই দুটোর মধ্যে বিয়োগফল, আবার সেটাই বলা আছে অর্ধেক গতিশক্তি নষ্ট হলো। তার মানে প্রথমে যা গতিশক্তি ছিল তার অর্ধেক গতিশক্তি হবে এই দুটোর বিয়োগফল, কারণ এই দুটোর বিয়োগফল যা সেটাই তো
নষ্ট হয়েছে, আর সেটা কি আবার কথায় বলা আছে অর্ধেক গতিশক্তি নষ্ট হলো। অর্ধেক গতিশক্তি বলে কার গতি প্রথমে ছিল, এইটার ছিল, তাহলে এরই গতিশক্তির অর্ধেক নষ্ট হবে, অর্থাৎ এটারই হাফ, এই দুটোর বিয়োগফল ইকুয়াল টু এটারই হাফ হবে। ক্লিয়ার হলো? এটারই হাফ। হাফ কত? হাফ ইন্টু হাফ এম ইউ ওয়ান তার হোল স্কোয়ার। কার হাফ বুঝতে পারলো তো? এই যে পুরোটা আছে তার হাফ হবে যেটা নষ্ট হয়েছে। এই দুটোর, এই হচ্ছে বাস্কেট, আবারও বলছি এই হচ্ছে বাস্কেট যাতে 20টা আম ছিল, আর এখন আছে বাস্কেটে 10টা আম, এখন আছে বাস্কেটে 10টা আম, তাহলে কতটা আম তুমি খেয়ে নিয়েছো? 10টা আম খেয়েছো, ঠিক আছে। দেখো এই 10টা তো 20টার অর্ধেকই হলো না, তো সেটাই আমি লিখছি। যেহেতু এখানে ভ্যালুগুলো জানা নেই, ওই জন্য আমাকে এই পয়েন্ট এইভাবে লিখতে হচ্ছে, অ্যালজেব্রিক ফর্ম্যাটে লিখতে হচ্ছে, বীজগাণিতিক ফর্ম্যাটে লিখতে হচ্ছে। এখানে দেখো ভ্যালু জানি তো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, 20টা আম ছিল, 10টা আম খেয়ে নিয়েছি, তো 10টাই আছে। এই 10টা যে তুমি আছে এটা কী করে বুঝছো? 20 তো অর্ধেকই হচ্ছে, আমি সেটাই লিখছি এখানে এক্স্যাক্টলি। এবার বুঝতে পেরেছো? আশা করি মাথায় ঢুকে গেছে। অনেকের এই ব্যাপারগুলো মাথায় ঢুকতে একটু প্রবলেম হয়, তাড়াতাড়ি তারা ঢোকাতে পারে না, কারণ কি তাদের প্র্যাকটিস কম থাকে, বেসিক্যালি কিছু না, ঠিক আছে। মানুষের ক্ষমতা সবসময়ের জন্য সেমই হয়, ভগবান কাউকে কম বেশি দিয়ে পাঠায় না। মুশকিল হচ্ছে নির্ভর করে প্র্যাকটিসের ওপরে। একটা দা তুমি দোকান থেকে কিনে আনলে বা একটা ছুরি, সেটা যতটা না ধারালো হবে, যদি ছুরিটাকে 10 দিন বা 10 মাস তুমি জলের মধ্যে চুবিয়ে রাখো, তাহলে তার অবস্থা কী হবে? ছুরি তো ছুরিই থাকে না, তুমি কতটা ধার দিচ্ছ তোমার শক্তিকে তার উপর ডিপেন্ড করছে তুমি কতটা ক্ষুরো ধার হবে, ঠিক আছে, তোমার ধার কতটা বেশি হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা কি দেখতে পারি? দেখতে পাচ্ছি যে যদি আমরা কমন নেই হাফ এম, কারণ দুটোতেই হাফ এম আছে, তাহলে আমরা কী পেয়ে যাবো? ইউ ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ভি টু তার হোল স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি। আর ওদিকে ইকুয়াল টু আমাদের কী হচ্ছে? হাফ ইন্টু হাফ ইন্টু এম ইন্টু ইউ ওয়ান তার হোল স্কোয়ার। আসলে আমি বলি এইগুলো কিন্তু লিখে লিখে করার ব্যাপার নয়, কিন্তু এগুলো বেসিক্যালি মুখে মুখে করার ব্যাপার। আমি তো জাস্ট ক্যালকুলেশন করার জন্য তোমাদের জাস্ট লিখে লিখে করাচ্ছি, ব্যাস আর কিছু না, ঠিক আছে। তো এখান থেকে কী পেয়ে যাচ্ছে দেখো, এই হাফ এই এম, এদিকে এই হাফ এই একটা এম কেটে বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি? ইউ ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ভি ওয়ান তার হোল স্কোয়ার, এদিকে আমাদের এই ইউ টু ইউ ওয়ান তো এইটা আছে, ঠিক আছে, তলায় আমাদের হাফ আছে, এখানে আসবে ভি টু তার হোল স্কোয়ার, এদিকে আসবে ইউ ওয়ান বাই হোল স্কোয়ার বাই টু আসবে, ঠিক আছে। এবার যদি তুমি এখানে দেখো ভি টু যদি স্কোয়ারটা তুলে দাও, এই ভি টু স্কোয়ার যদি তুলে দাও, ঠিক আছে, ভি টু যদি স্কোয়ার তুলে দাও, তাহলে কী আসবে? এদিকে একটা রুট আসবে, তা রুট আসা মানে কী আসবে? ইউ ওয়ান তো ইউ ওয়ানই থাকবে, কারণ স্কোয়ার ছিল একটা ইউ ওয়ান বেরিয়ে আসবে, কিন্তু এর তোমার রুট চলে আসবে, এর তোমার কী চলে আসবে? রুট চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি ভি টু ইকুয়াল টু কী চলে আসবে? এটা চলে আসবে। তো আমি এটাকে একেবারে লিখছি এখানে, ঠিক আছে, এত গোলগাপ্পা না করে একেবারে লিখে দিচ্ছি কি ইউ ওয়ান বাই রুট টু, এইটা কিন্তু আমাদের আসবে ইউ ওয়ান বাই রুট টু, এইটা আমাদের আসবে। তো ভি টু ইকুয়াল টু কি? ইউ ওয়ান বাই রুট টু। এখন তোমাদের মনে করে দেখো, আমি তোমাদের কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ফর্মুলা বলেছিলাম। কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন কী হয়? ভি টু মাইনাস ভি ওয়ান, ঠিক আছে, বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু, এইটাই হয় কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, যাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি। মনে করে দেখো, ঠিক আছে, কোথায় করিয়েছি? ইলাস্টিক কলিজন অ্যান্ড ইনইলাস্টিক কলিজন আমি করিয়েছি, ঠিক আছে। ই ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু, এই আমাদের হয়। ক্লিয়ার হচ্ছে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন? ওকে। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের মনে আছে হয়তো ইউ টু আমাদের জিরো, এই যে ইউ টু আমাদের জিরো, তার মানে এই ইউ টু আমাদের কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সিমিলারলি ভি ওয়ানও আমাদের জিরো, এই যে ভি ওয়ান, তাই এটা আমাদের কী হয়ে যাবে? জিরো। এটা ইকুয়াল টু আমরা তাহলে কী পাচ্ছি? ভি টু বাই ইউ ওয়ান পাচ্ছি, তাই না? কারণ এই দুটো জিনিসই থেকে গেছে, সেই জন্য ভি টু বাই ইউ ওয়ান পাচ্ছি। এখন ভি টুর ভ্যালু দেখো এখানে গিভেন আছে ইউ ওয়ান বাই রুট টু, ঠিক আছে, কী আছে? ইউ ওয়ান বাই রুট টু। তো এইটাই এখানে লেখো ইউ ওয়ান বাই রুট টু, ঠিক আছে, তার তলায় আমাদের ইউ ওয়ান, কোথায় গেল ইউ ওয়ান? এই যে আমাদের ইউ ওয়ান। ভি টু সমান আমরা এটা লিখলাম, তার তলায় আমরা ইউ ওয়ান লিখলাম, তার মানে আমরা কী দেখতে পাচ্ছি? এই ইউ ওয়ান আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের যে অ্যান্সার আসছে সেটা হচ্ছে ওয়ান বাই আমাদের কী আসছে? রুট টু আসছে। দিস ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। কোথায় গেল? সি উইল বি দ্য কারেক্ট অপশান। দেখো এখানে সি আমাদের কারেক্ট অপশান দেবে, এই যে, ঠিক আছে। আশা করি বুঝলে কী করে পেলাম। এই যে সম্পর্কটা বার করলাম, এই সম্পর্কটা হচ্ছে কী পয়েন্ট এই প্রশ্নটার। ওকে, এ ধরনের প্রশ্নটি প্র্যাকটিস করে যেও, প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব।
আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে একটি বলকে লম্বভাবে ওপরে ছুড়ে দেওয়া হলো, সেটি 80 মিটার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তারপর নিজের প্রাথমিক অবস্থানে ফিরে আসে। 7 সেকেন্ড পর তার স্মরণের মান কী হবে? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এক্ষেত্রে আমরা যে ফর্মুলা প্রথমে ইউজ করব সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস, এই ফর্মুলা ইউজ করব। এবার এই এর ভ্যালু আমরা জি নেব এবং সেটাকে মাইনাস নেবো, কারণ এটাকে ওপর দিকে ছোঁড়া হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো আমরা সেটাই করব। আমরা কি করব, এখান থেকে আমরা নেব হচ্ছে মাইনাস জি ইন্টু এস। ঠিক আছে, মাইনাস জি ইন্টু এস, কারণ এস হচ্ছে আমাদের 80 মিটার, এস মানে দূরত্ব। এখান থেকে আমরা ভি কী পাচ্ছি দেখো, বলেছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে তো তার গতিবেগ 0 হয়ে যায়, তো ফাইনাল গতিবেগ 0 হবে। মাইনাস ইউ স্কোয়ারে ইউটাকে বার করার জন্য আমরা এখানে বার করছি, ইউ এর কোনো গতিবেগ আছে কিনা দেখার জন্য। ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু জি, জি আমাদের কত, আমরা দেখতে পাচ্ছি -10, এস আমাদের কত 80, কারণ সে 80 মিটারই উপরে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাসকে কেটে বের করে দেবে। ইউ স্কোয়ারের যে ভ্যালু হবে দেখো, এখানে 16 হচ্ছে, 8 দুগুণে 16 মানে 160। ঠিক আছে, 8 দুগুণে 16 মানে 160। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 40 হচ্ছে ইউ এর ভ্যালু। ঠিক আছে, ইউ এর যে ভ্যালু হচ্ছে সেটা কত হচ্ছে আমাদের 40। এই এত মিটার পার সেকেন্ড বেগে ওটা উপরে উঠছিল। এবার একটা জিনিস দেখো, এই যেটা বেরোলো, এই যে 40 মিটার পার সেকেন্ড, এটা কি? 40 মিটার পার সেকেন্ড হচ্ছে ওর ইনিশিয়াল গতিবেগ। কী হয়েছে? ওর ইনিশিয়াল গতিবেগ। এখন আমাদের ইনিশিয়াল গতিবেগ দরকার পড়ছে কেন? একটা বলকে তুমি যখন ওপর দিকে তুলছো তখন তার তো একটা নিচে গতিবেগ দিতে হবে, নাহলে সে উপরে উঠবে কী করে? এখানে একটা বল আছে, এই বলকে তুমি যখন ছোঁড়ার জন্য কোনো একটা স্পিড তো এখানে দিতে হবে, সেই স্পিডটাই হচ্ছে আমাদের ইউ, এবং সেই ইউ এর ভ্যালু আমাদের কত বেরিয়েছে? 40 মিটার পার সেকেন্ড বেরিয়েছে। কত বেরিয়েছে? 40 মিটার পার সেকেন্ড বেরিয়েছে। এই গতিবেগে এই বলটা কী করছে? ওপর দিকে উঠছে। আমার কথা বোঝা যাচ্ছে? এবার এই ওপর দিকে উঠতে উঠেছে কতটা? 80 মিটার ওপর দিকে উঠেছে। এই পজিশানে এর যে ভি থাকবে সেটা আমার 0 হবে, কারণ ভেলোসিটি একদম সর্বোচ্চ পজিশানে গিয়ে 0 হয়ে যায়, নইলে তো বলটা উঠতেই থাকবে। এখানে গিয়ে তো সে থামবে, তবেই তো তার গতিবেগ 0 হবে, এবং তার জন্য তো সে আবার নিচে পড়তে আরম্ভ করবে, যেটা বলেছে সে আবার আগের পজিশানে ফিরে এলো, নিজের প্রাথমিক পজিশানে ফিরে আসে। তাহলে এই উঠতে তার কতটা টাইম লেগেছে? সেটা কি 7 সেকেন্ডই লেগেছে? একবার দেখা যাক। যদি 7 সেকেন্ডই লাগে তাহলে আমরা বলবো 80 তার স্মরণের মান হবে। চলো ওকে দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো এর জন্য আমরা কী করবো, আমরা যে ফর্মুলা ইউজ করবো এখানে সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু ত্বরণ। আর আমরা জানি এখানে ত্বরণের মান কী হবে, ত্বরণের মান আমরা এখানে এ মানে এখানে জি, সবসময় মনে রাখবে এই পজিশানে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা হচ্ছে ভার্টিক্যালি আপ ডাউনের অঙ্ক, ওপর দিকে উঠছে আর নামছে। এখানে এর মান জি এর মান সমান হবে, আর জি মানে আমরা এখানে 10 ধরেই করছি, প্রথমেই আমি তোমাদের বলেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি আমাদের কী ছিল, তোমাদের মনে আছে হয়তো, ভি আমাদের 0 ছিল। ইউ আমাদের কত? এখান থেকে বেরিয়েছে 40। ওকে, টাইম আমরা বের করব, আর আমাদের এর মান কত ধরবো? -10 ধরবো, কারণ ওপর দিকে উঠলে আমরা জি এর মান -10 ধরি। এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা কেটে বেরিয়ে যাচ্ছে, আর এটাকে কাটছে, মানে 4 আসছে। অর্থাৎ টি এর যে মান এখান থেকে আমরা পাচ্ছি, যে টি এর মান পাচ্ছি, টি এর মান আমরা কত পাচ্ছি? 4 সেকেন্ড পাচ্ছি। ঠিক আছে, টি এর মান আমরা কী পেয়েছি? 4 সেকেন্ড। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো, টি এর মান আমরা 4 সেকেন্ড পেয়ে গেছি। তার মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখান থেকে বের করলাম। কি বের করলাম? এই যে বলটা যে ওপর দিকে উঠেছে, এই ওপর দিকে উঠতেই বলটার অনলি 4 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, বলটা ওপর দিকে উঠতেই বলটার কত সেকেন্ড সময় লেগেছে? 4 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, অর্থাৎ বলটার স্মরণ 80 মিটার কত সেকেন্ডে হয়েছে? 4 সেকেন্ডে হয়েছে। তারপরে বলটা আবার নিচে পড়তে আরম্ভ করেছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে বলটা কী করেছে? আবার নিচে পড়তে আরম্ভ করেছে। ঠিক আছে, ধরো সাপোজ নিচে এই পর্যন্ত এসছে, এরা বলেছে যে 7 সেকেন্ড পরে এটি স্মরণের মান, তাহলে 4 সেকেন্ড উঠতে লেগেছে আর 3 সেকেন্ড নিচে নেমেছে ও। আশা করি বুঝতে পারছো, 4 আর 3 7 হয়, তো 3 সেকেন্ডও নিচে নেমেছে। ভালো করে বুঝবে, টোটাল স্মরণের মান জিজ্ঞেস করেছে 7 সেকেন্ডে, তাহলে 4 সেকেন্ড তো ওরা উঠতেই লেগেছে, 7 সেকেন্ডের মধ্যে 4 সেকেন্ডও উঠেছে আর 3 সেকেন্ডও নেমেছে। এই 3 সেকেন্ডেও কতটা দূরত্ব পেরিয়েছে? কারণ 4 সেকেন্ডেও 80 মিটারই দূরত্ব পেরিয়েছে, কারণ উঠেছে 80 মিটার, 4 সেকেন্ডেই উঠেছে। এই 3 সেকেন্ডে কতটা দূরত্ব পেরিয়েছে সেটা বার করতে পারলেই দুটোকে যোগ করে দেবো 80 আর ওইটা, তাহলে স্মরণের মান টোটাল এখান থেকে এই পর্যন্ত হবে, সেটা আমার কত হবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো 3 সেকেন্ডেও কতটা দূরত্ব পেরিয়েছে তার জন্য আমি কী করবো? তার জন্য আমি যে ফর্মুলা আছে সেটা ইউজ করবো। এখন একটা জিনিস দেখো, 3 সেকেন্ড স্টার্ট কোথা থেকে হচ্ছে? ভি ইকুয়াল টু 0, এই পজিশান থেকে ও 3 সেকেন্ড নিচে নামছে, তার মানে ভি এর ভ্যালু কিন্তু আমি 0 ধরবো। অর্থাৎ ওর ইনিশিয়ালি এই 3 সেকেন্ডের জন্য ওর ইনিশিয়াল বা প্রাথমিক গতিবেগ কিন্তু 0 হবে।
এইটা কিন্তু তখন ওর প্রাথমিক গতিবেগ হবে। ভালো করে বুঝবে, 4 সেকেন্ডে ও উঠেছে 80 মিটার উঠে গেছে, এটা 4 সেকেন্ডেও সরণ, কিন্তু 4 সেকেন্ডে বলেনি, 7 সেকেন্ড বলেছে, মানে 3 সেকেন্ডেও নিচে নামবে, কারণ এরপর তো নিচে নামতে আরম্ভ করেছে। 3 সেকেন্ড স্টার্ট করা থেকে হয়েছে, v=0, অর্থাৎ ওর প্রাথমিক গতিবেগ 0, সেই অবস্থায় ওর 3 সেকেন্ড স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি কী করবো, যে আমার যে সরণ হবে s আমরা জানি কী হয়, ut প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা আমাদের হয়। এখন এর ভ্যালু আর জি এর ভ্যালু সমান আমি এখানে বলেছি, কারণ আপ ডাউনে হচ্ছে, এই যে এর ভ্যালু জি এর ভ্যালু সমান, যতবার আমি এ নেবো ততবারই আমাকে জি নিতে হবে। ঠিক আছে, তো এস কত হবে এখানে, এস মানে হচ্ছে ডিস্ট্যান্স, কতটা ডিস্ট্যান্স ও পেরিয়েছে। এখন ইউ এর ভ্যালু এখানে 0, কেন ইউ এর ভ্যালু 0, ইউ মানে প্রাথমিক গতিবেগ, এই ইউ না কিন্তু এইটাই তখন ইউ এর রূপ নেবে, 3 সেকেন্ডের জন্য ইউ এর রূপ হচ্ছে এইটা নেবে, কারণ এই পজিশন থেকেও নিচের দিকে নামছে, তার প্রাথমিক গতিবেগ কত ছিল 0, মানে এই টোটাল ভ্যালুটা তখন আমার 0তে পরিণত হবে, এই যে ফুল ভ্যালু, কারণ u=0, তো টি এর তো কোনো ভ্যালু থাকার কথা না, কারণ শূন্যের সঙ্গে যাই গুণ করবে না কেন 0 হয়ে যাবে, তাহলে আমার ভ্যালু কোনটুকু নেবে, এই হাফ জিটি স্কোয়ার, এটা আমার নেবে হচ্ছে ভ্যালু। ঠিক আছে, হাফ জিটি স্কোয়ার, এটা আমার নেবে হচ্ছে ভ্যালু। এখন জি এর মান আমি এখানে প্লাসে ধরবো, কারণ 3 সেকেন্ডের জন্য ও নিচের দিকে নামছে, নিচের দিকে নামলে তো জি আমার প্লাসে থাকে, আশা করি বুঝতে পারছো। দেখো অঙ্কটা করতে একটা টাইম লাগবে না, জাস্ট তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো হাফ এইটা ইন্টু 3 কেন, টি এর ভ্যালু 3 হবে 3 সেকেন্ড। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কাটছে, ও জিটি স্কোয়ার, সরি 3 স্কোয়ার মানে 9 হবে। ঠিক আছে, তো আমার কত হচ্ছে এখানে 5 দিচ্ছে, তো আমার এখানে আমার কত হচ্ছে আমার 45। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা দেখলাম এই 3 সেকেন্ডের জন্য 45 মিটার এ ডিস্ট্যান্স পেরিয়েছে, 3 সেকেন্ডের জন্য এ 45 মিটার ডিস্ট্যান্স পেরিয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে টোটাল সরণ জিজ্ঞেস করেছে, এইখান থেকে স্টার্ট করেছিল, এই পর্যন্ত এসছে বলটা, টোটাল সরণ এইটুকু মাপলে কিন্তু হবে না, এই যে 45 দেওয়া আছে, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। 80 + 45, সরণ বলতে কী বোঝায়, তার ইনিশিয়াল পজিশান থেকে তার ফাইনাল পজিশানের মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে সরণ বলতে তাই বোঝায় কিন্তু। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করেছিল, সে 80 মিটার উঠলো, আর নেমেছে 7 সেকেন্ডে কতটা, সে 45, টোটাল 80 + 45 মানে তার কতটা সরণ হয়েছে, 125 মিটার সরণ হয়েছে, এটা আমার অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি, টোটাল সরণ বা ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট উইল বি 80 + 40 = 125 মিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটি বলকে 80 মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হলো, ফোর্থ সেকেন্ডে অতিক্রম করা তার দূরত্ব কত হবে, জি এর মান নিতে বলেছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ধরো সাপোজ একটা বল আছে, এইটা হচ্ছে 80 মিটার ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা তাকে পেরোতে হবে। ঠিক আছে, সে 4 সেকেন্ডে, চতুর্থ সেকেন্ডে না কিন্তু 4 সেকেন্ডে, টোটাল 4 সেকেন্ড নিয়েছে এতটা দূরত্ব অতিক্রম করেছে। আর সাপোজ ধরো সে 3 সেকেন্ড সময়ে সে এতটা দূরত্ব অতিক্রম করেছে, তার মানে আমি দেখতে পাচ্ছি এই যে বাকিটুকু, কোনটুকু, এই যে এখান থেকে এইটুকু এ 4th সেকেন্ডে অতিক্রম করেছে, মানে চতুর্থতম সেকেন্ডে অতিক্রম করেছে, এখান থেকে এইটুকু, একটু স্ট্রেট লাইন দিয়ে দেখাই, এখান থেকে এইটুকু সে 4th সেকেন্ড অতিক্রম করেছে, এখান থেকে এইটুকু। তো আমাকে এই লাল কতটা সেইটার ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে। তো কী করব, টোটাল কালো দাগটা থেকে, টোটালি যে কালো দাগ, এটা থেকে আমি যদি সবুজ দাগটাকে কেটে নিই, তাহলে আমি লাল দাগটার পার্ট পেয়ে যাব। তাই আমরা করবো অ্যাকচুয়ালি আমরা এখানে কিন্তু তাই করব। তো টোটাল এই 4 দাগের জন্য, টোটাল এই কালো দাগের জন্য, তো আমি কি করছি, টোটাল কালো বলে লিখছি, কালো দাগের জন্য আমার টি এর ভ্যালু কত হবে 4, আর লাল দাগের জন্য আমার টি এর ভ্যালু কত হবে 3। এই দুটোর বিয়োগফলই আমার হবে অ্যান্সার। তাহলে প্রথমটা কালো দাগের জন্য সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, হাফ ইন্টু জিটি স্কোয়ার, আর লাল দাগের জন্য সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু জি এর ভ্যালু কত 10, টি স্কোয়ার মানে কত, এটা কালোর জন্য, আর এটা হচ্ছে আমার লালের জন্য। তাহলে 4a স্কোয়ার মানে 16, হাফ ইন্টু জি মানে কত 10, 3a স্কোয়ার মানে কত 9। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, হাফ ইন্টু, আমি দেখতে পাচ্ছি 10 কমন যাচ্ছে, 16 - 9 করলে হয় তোমাদের 7। তো আমি অ্যান্সার কত পাচ্ছি 35 মিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ এই যে লালটুকু, এইটুকু ডিস্ট্যান্স আমাদের কত হবে 35 মিটার। কোথায় আছে অ্যান্সার, এই যে খ উইল বি দ্য কারেক্ট অপশন এটা। ঠিক আছে, আচ্ছা, এই যে ফর্মুলাটা আমি লিখলাম হাফ জিটি স্কোয়ার, অনেকের কাছে মনে হচ্ছে এইটা কোথায় পেলেন আপনি, এটা তো আমি বুঝতে পারছি না। আমি একটু আগে একটা ফর্মুলা লিখেছিলাম, s = ut + হাফ
জিটি স্কোয়ার। মনে করে দেখো একটু আগে আগের অঙ্কে করেছিল, এখন এখানে ইউ এর ভ্যালু 0 হবে, তাহলে এই পুরো টার্মটা আমার 0 হয়ে যাবে। কেন 0 হবে? কারণ আমি দেখতে পাচ্ছি ইনিশিয়াল কোনো গতিবেগ ছিল না, 0 ছিল ইনিশিয়াল গতিবেগ। তোমরা বললো স্যার আগের বার তো আপনি ইনিশিয়াল গতিবেগ বার করে নিলেন, তাহলে এবারে এটাকে বাই ডিফল্ট 0 কেন ধরছেন? ওর কারণ হচ্ছে তুমি বলটাকে ওপর দিকে ছুটছো। তুমি কোনো বলকে যখন ওপর দিকে ছুটছো তখন তার ইনিশিয়াল স্পিড 0 হতে পারে না, ইনিশিয়াল স্পিডের ভ্যালু কিছু একটা হতে হবে, XYZ কিছু একটা হতে হবে, ঠিক আছে, কিছু একটা হতে হবে। কিন্তু তুমি যখন কোনো বলকে নিচের দিকে ফেলছো তখন ইউ এর ভ্যালু 0ও হতে পারে, আবার ইউ এর কোনো ভ্যালু থাকতেও পারে, XYZ ইউ এর ভ্যালু থাকতেও পারে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারলে। নিচে ফেলার সময় গতিবেগ নাও থাকতে পারে, কিন্তু ওপরে ওঠানোর সময় গতিবেগ মাস থাকতে হবে। ওই জন্য আমাকে ওপরে যখন ওঠাবে ইউ এর ভ্যালু আমাকে নির্ণয় করে নিতে হয়, কিন্তু এখানে আমি ইউ এর ভ্যালু 0 ধরে নিতেও পারি, আমার কিছু যায় আসবে না। আমার কথা বোঝা যাচ্ছে? চল নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা দেখো এ অ্যান্ড বি দুটি আদর্শ অবস্থায় আছে, এদের আণবিক ভরের অনুপাত হচ্ছে 1:4। তো সমান ওজনের উভয় গ্যাস দ্বারা তৈরি একটি মিশ্রণের চাপ হচ্ছে PATM। এটিএম মানে অ্যাটমসফেরিক প্রেশার। তোমাদের বলেছে মিশ্রণে বি এর আংশিক চাপ কত? এটা রেলওয়েতে পড়ার প্রশ্ন, অ্যান্সার দেখো না, P/5 হবে। 1+4 আর এখানে উল্টে যাবে, তাহলে 1/5 হবে, ঠিক আছে। এই তোমাদের অ্যান্সার। এখানে 1 এর মান হচ্ছে P, তো P/5 হবে এখানে। এবার অ্যাকচুয়ালি দেখো এই পুরো প্রশ্নটা আমি তোমাদের করালেও তোমরা অনেকে বুঝতে পারবে না, যাদের আইডিয়াল গ্যাস যে সিস্টেম আছে সেটা যাদের জানা নেই, ঠিক আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন যাদের জানা নেই, বা 11-এ যাদের স্টেটস অফ ম্যাটার পড়া নেই, তাদের অনেকেরই এটা বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমি তোমাদের মতো করে বলছি প্রশ্নটাকে, ঠিক আছে, ন্যাচারালি যেভাবে বলা উচিত সেভাবে নয়, বোঝানোর জন্য বলছি। দেখো এখানে আণবিক ভরের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, আণবিক ভর, ঠিক আছে, একটু লিখে বলি, নইলে এমনি অনেকে বুঝতে পারবে না। আণবিক ভরের অনুপাত হচ্ছে এখানে কত দেওয়া আছে? 1:4 দেওয়া আছে, ঠিক আছে, এই দেওয়া আছে। মনে রাখবে আণবিক ভরের যে অনুপাত থাকে যখন ওজন সেম হয়, এখন দেখো কেমিস্ট্রিতে ওজন মানে ওয়েট এবং মাস দুটো সেম অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে, ফিজিক্সে নয়, কিন্তু ফিজিক্সে আলাদা হয়। ফিজিক্সে মাসের সঙ্গে জিকে গুণ করলে, অর্থাৎ M×G করলে তবে আমরা ওয়েট পাই, কিন্তু যখন কেমিস্ট্রিতে আসছি তখন আমরা মাস অ্যান্ড ওয়েটকে আমরা সেম ফরম্যাটে ব্যবহার করি, ঠিক আছে। ওই জন্য দেখবো অনেক সময় অ্যাটমিক মাস আর অ্যাটমিক ওয়েট এই দুটো কথা বিভিন্ন বইতে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো যাই হোক, আণবিক ভর হচ্ছে 1:4। এবার মনে রাখবে এর উল্টো, আমি যেমন এখানে ভর লিখেছি, অ্যাকচুয়ালি ভরই হওয়া উচিত, কিন্তু এখানে ভার বলেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল নেই, কারণ যে ইংলিশ প্রশ্নটা থেকে এটা অ্যাকচুয়ালি হিন্দি পিডিএফ থেকে তোলা হয়েছিল, তাতেও লেখা ছিল আণবিক ওজন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আণবিক ভর কত আছে? 1:4। এর উল্টো হবে নাম্বার অফ মোলস। এর উল্টো হয় কি? নাম্বার অফ মোলস। এর উল্টো হয় কি? নাম্বার অফ মোলস, ঠিক আছে, এর উল্টো হয় নাম্বার অফ মোলস। তো নাম্বার অফ মোল কী হবে এখানে? অনুপাত কী হবে? 4:1 হয়ে যাবে, 4:1 হয়ে যাবে। এটা হচ্ছে এর জন্য আর এটা হচ্ছে বি এর জন্য। তোমাদের বি বার করতে বলেছে, বি এর অনুপাত কত এসেছে? 1, কতর মধ্যে? 5-এর মধ্যে। টোটাল কত? 4 + 1 মানে 5। টোটাল তো এখান থেকে 5 বেরোচ্ছে না, 4 + 1 মানে 5। 5-এর মধ্যে 1 ভাগ হচ্ছে বি, তাহলে অ্যান্সার আমাদের হবে 1/5। তাহলে পি এর 1/5, কারণ টোটাল আমাদের প্রেশার কত বলেছে? পি বলেছে, তাহলে পি এর 1/5 মানে P/5। পি এর 1/5 মানে কত হবে? P/5। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এবার আমি তোমরা যদি কেউ চাও তাহলে আমি কি করবো, 11-এর যে আইডিয়াল গ্যাস এর যে ইকুয়েশন আছে টোটালটা করাবো, কারণ রেলওয়েতে এটা প্রশ্ন পড়ছে। যাই হোক, আমাদের টোটাল ব্যাপারটা এই ছিল, এই প্রশ্নটা এখানে সমাপ্ত হলো। চলো আমরা নেক্সট প্রশ্নে যাব। কোন প্রাণীদেরকে আপনি এমন জীব শ্রেণীতে স্থাপন করবেন যা কোনো সংজ্ঞায়িত নিউক্লিয়াস বা অর্গানেলস নেই, ঠিক আছে, যার কোনো কী নেই, এইটা নেই। দেখো প্রথম প্রবলেম হচ্ছে তোমাদের জানার দরকার যে সংজ্ঞায়িত নিউক্লিয়াস বলতে তুমি কী বোঝো। দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম, ঠিক আছে। দেখো সংজ্ঞায়িত নিউক্লিয়াসের ইংরেজি হচ্ছে ডিফাইন্ড নিউক্লিয়াস, মানে যার নিউক্লিয়ার মেমব্রেন থাকে, মানে নিউক্লিয়াস পর্দা থাকে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার তোমাদের কোনটা হবে সেটা আমি উত্তরটা বলে দিই। অ্যান্সার তোমাদের হবে মনেরা, ঠিক আছে, মনেরা উদ্ভিদের কারেক্ট অপশন। আর এটা তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডিতেই পড়া প্রশ্ন, ঠিক আছে। আমি তোমাদের যে পেড ক্লাস করেছিলাম তাতে আমি বলেছিলাম যে মনেরা হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, বাকিগুলো নয়, ঠিক আছে। প্রোক্যারিওটিক, মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং এরা এককোষী। মনেরার প্রথম পয়েন্ট হচ্ছে এরা প্রোক্যারিওটিক, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এরা এককোষী। এরা কি? এরা হচ্ছে এককোষী। তৃতীয় যেটা পয়েন্টের সেটা আমি বলেছিলাম যে তোমাদের এরা হচ্ছে, এদের কিন্তু কোনো নিউক্লিয়াস পর্দা থাকে না। নিউক্লিয়াসের কি থাকে না? কোনো পর্দা থাকে না, যাকে আমি বললাম যে নিউক্লিয়াস মেমব্রেন, ঠিক আছে, নিউক্লিয়াস পর্দা এদের থাকে না, পর্দা নেই, ঠিক আছে, নেই, ক্রস। এগুলো আছে, এরা এককোষী, এরা প্রোক্যারিওটিক কোষ, কিন্তু কোনো নিউক্লিয়াস পর্দা থাকে না। নেক্সট পার্ট আমি যেটা বলেছিলাম যে আর্নেস্ট হেকেল, ঠিক আছে, আর্নেস্ট হেকেল উনি প্রথম
খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এনসিইআরটিরই যে কটা এখানে লিখেছি আমি পয়েন্ট, এগুলো সব এনসিইআরটি থেকে তোলা। আর্নেস্ট হেকেল 1866-এ এই মনে রাখে প্রথম ফাইলামের অন্তর্ভুক্ত করেন, ঠিক আছে। ইটস ইনক্লুডেড ইন ফাইলাম ফর দ্য ফার্স্ট টাইম ইন 1866 বাই দ্য বায়োলজিস্ট আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল প্রথম 1866 একে ফাইলামের অন্তর্ভুক্ত করেন, আগে মনেরা বলে কিছু ছিলই না, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা আমরা করলাম। আর এর মধ্যে আরেকটা মেন জিনিস হচ্ছে এর মধ্যে সকল যে ব্যাকটেরিয়া, এককোষী ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া সব এর মধ্যে পড়ে, মনেরার মধ্যে পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অল ব্যাকটেরিয়া, দেখো আমার হাতের লেখা একদমই ভালো নয়, আমি নিজেও জানি, বাট আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। মেন জিনিস হচ্ছে মাথায় রাখা, কারণ খাতায় রেখে তো লাভ হবে না। তো প্রোক্যারিওটিক কোষ এককোষী, নিউক্লিয়াস পর্দা নেই। আর্নেস্ট হেকেল 1866 একে ফাইলাম অন্তর্ভুক্ত করেন এবং এর মধ্যে কারা কারা পড়ে, সকল ব্যাকটেরিয়া এর মধ্যে পড়ে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরের পর্যায়ে যাব। প্রশ্নটাও সুপার প্রশ্ন, এটাও রেলওয়ে গ্রুপ ডিতে পড়া। অ্যান্সার তোমাদের হবে, আচ্ছা প্রশ্নটা আগে পড়ি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি ক্যাটায়ন গঠন করে না, ঠিক আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি কী গঠন করে না? ক্যাটায়ন গঠন করে না। অ্যান্সার তোমাদের কী হবে? অ্যান্সার তোমাদের হবে সিলিকন, ঠিক আছে। কেন সিলিকন অ্যান্সার হবে? দেখো নর্মাল ম্যাঙ্গানিজের যে অ্যাটমিক নাম্বার, তোমরা সবাই জানো যে ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার হচ্ছে 25, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গানিজ যে ফর্মেশনটা তৈরি করে সেটা কী তৈরি করে? 2, 8, 13 এবং 2, এই হচ্ছে ফর্মেশন তৈরি হয় ম্যাঙ্গানিজের। লোহা মানে আয়রন, আয়রনের তোমাদের যে অ্যাটমিক নাম্বার সেটা জানি ঠিক আমরা, ম্যাঙ্গানিজের পরই থাকে অর্থাৎ 26 হয়। তাহলে এর অ্যাটমিক নাম্বার মানে এর অ্যাটমিক নাম্বার 26, তাহলে এর কী করে গঠন হবে? 2, 8, এখানে হয়ে যাবে 14, আর এখানে এটা হয়ে যাবে কিন্তু তোমাদের 2, ঠিক আছে। নেক্সট আমাদের ক্রোমিয়াম। ক্রোমিয়াম তোমরা জানো ক্রোমিয়াম একটু উল্টোপাল্টা বিহেভ করে। 24 এর অ্যাটমিক নাম্বার, ওই জন্য ক্রোমিয়াম একটু উল্টোপাল্টা বিহেভ করে। 2, 8, এখানে 13 নেয় আর এবং এটা 11 মানে 1 নেয়। এটা কেন হয়? এটা হান্সের নিয়ম অনুযায়ী হয়। ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে প্রবলেম দেখা যায়, ঠিক আছে। এটা হান্সের নিয়ম অনুযায়ী হয়, এইগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, এই যে শ্রেণী বিভাগ। সিলিকন, সিলিকনে আমরা জানি সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, তাহলে এটা কী দেবে? 2, 8 আর 4 দেবে, ঠিক আছে। এবার এটা মনে রাখা একটা ট্রিক তোমাদের বলেছি, তুমি দেখতে পাচ্ছ যে ম্যাঙ্গানিজ, লোহা এবং ক্রোমিয়াম এই তিনটেই হচ্ছে ধাতু, এই তিনটেই কি? ধাতু, ঠিক আছে। ধাতুরা হচ্ছে এও ধাতু, এও ধাতু, এও ধাতু। দেখো ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যান্সার বলে দিয়ে চলে যাওয়াটা ইম্পর্টেন্ট নয়, এটা কোনো জিকের ক্লাস নয়। ফিজিক্স আর কেমিস্ট্রি ক্লাস মানে জেনারেল সায়েন্সের ক্লাস। তো জেনারেল সায়েন্সে এক্সপ্লেনেশন করাটা জরুরি, এক্সপ্লেনেশন দেওয়াটা জরুরি যে কেন এটা হয়। কারণ স্টুডেন্টরা যদি মনেই না রাখতে পারে যে এটা কেন এটা হয়, তাহলে তারা কী করবে? তারা ল্যাক করে যাবে। এটা হচ্ছে অধাতু, বেটার দেন সিলিকন অধাতু থেকে বলা ভালো ধাতু গল্প। এবার তোমাদের মনে রাখতে হবে যখন ধাতুর কথা বলছি, ধাতুরা হচ্ছে ইলেকট্রো পজিটিভ হয়, মানে এরা ইলেকট্রন দেয়, ঠিক আছে। আর অধাতুর যদি যখন আমি কথা বলছি অধাতু, ঠিক আছে, অধাতুরা এটা অধাতুরা কিন্তু ইলেকট্রো নেগেটিভ হয়, মানে এরা কি করে? ইলেকট্রন নেয়, ঠিক আছে। মানে এরা কী করে? ইলেকট্রন নেয়। যারা নেয় তাদেরকে আমরা নেগেটিভ বলি, ঠিক আছে। নেয় মানে নেগেটিভ, দেয় মানে পজিটিভ, ঠিক আছে। আমরা জানি সমাজে যারা কিছু দেয় তাদেরকে আমরা পজিটিভ বলি, মানে পজিটিভ মাইন্ডেড বলি, আর যারা খালি নেয়, ঠিক আছে, তাদেরকে আমরা কী বলি? নেগেটিভ বলি, ঠিক আছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো অধাতুরা কী করে? ইলেকট্রন নেগেটিভ হয়। এখানে বলেছে ক্যাটায়ন গঠন করে না, ক্যাটায়ন গঠন করে না। ক্যাটায়ন বলতে কী বোঝায়? দেখো এটাও বলে দিই, অনেকে আবার এটাও মাথায় থাকে না। ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়ন হচ্ছে যখন আমরা ইলেকট্রো পজিটিভ হয় তখন তাকে আমরা বলি ক্যাটায়ন, ঠিক আছে। অর্থাৎ ধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে, ঠিক আছে। আর যখন অ্যানায়ন হয় তাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভ, তাকে আমরা কি বলি? ইলেকট্রোনেগেটিভ। তো অধাতুগুলো সাধারণত কী করে? অ্যানায়ন তৈরি করে সাধারণত, কারণ এই নিয়মের ব্যতিক্রম হয়, ঠিক আছে। যেমন সিলিকনের ক্ষেত্রেই আমরা জানি সিলিকনের যদিটা +4 হতে পারে, -4 হতে পারে। লাস্ট কক্ষপথে যেটা থাকে সেটাকে বের করে দিলেও ওর শেষ কক্ষপথে 8 চলে আসছে, আর লাস্ট কক্ষপথে আরও 4 অ্যাড করে দিলেও ওর কী হচ্ছে? ওর কিন্তু লাস্ট কক্ষপথে 4টা 8 হয়ে যাচ্ছে। ফলে দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারে, কিন্তু নর্মালি সিলিকন কী করে? নর্মালি সিলিকন যেটা করে, সিলিকন নেয়, নেয় মানে ও কী করে? ও অ্যানায়ন তৈরি করে, অর্থাৎ নেগেটিভ আয়ন তৈরি করে। যেহেতু নেগেটিভ আয়ন তৈরি করে ওই জন্য আমরা বলতে পারি যে সিলিকন ক্যাটায়ন তৈরি করে না, সিলিকন নেগেটিভ আয়ন বা অ্যানায়ন তৈরি করে, ঠিক আছে। আর এই শর্টকাটটা কী বললাম? শর্টকাট যেটা বললাম সেটা হচ্ছে, এটা অলওয়েজ মাথায় রাখবে, শর্টকাটটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময়তে এত অ্যানালিসিস করার সময় থাকবে না। শর্টকাট হচ্ছে এইটা যে ধাতুরা অ্যানায়ন তৈরি করে, ধাতুরা ক্যাটায়ন তৈরি করে, যেটা নিচে বললাম, ঠিক আছে। ধাতুরা তৈরি করে ক্যাটায়ন, ওকে। আর অধাতু তৈরি করে
এটা সিলিকন যদিও ধাতু কল্প, তবে ধাতু কল্প অনেকটা অধাতুর মতোই হয়, অ্যানায়ন তৈরি করে। ঠিক আছে, অ্যানায়ন তৈরি করে। আশা করি বুঝতে পারলে। এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। এবার তোমাকে চিনতে হবে কোনটা ধাতু কোনটা অধাতু, জাস্ট এইটুকু চিনলেই তোমাদের অসুবিধা হবে না। এবার তোমরা জানো যে ম্যাঙ্গানিজ, লোহা এবং ক্রোমিয়াম তিনটেই কী হয়, আমাদের ধাতু হয়। সিলিকনই একমাত্র এখানে অধাতু রূপী হিসাবে আছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন দেখো, একটি মৌলের ইলেকট্রনীয় কনফিগুরেশন হচ্ছে 2882। মৌলটির নাম কি? ঠিক আছে, 8 আর 2 10, 8 আর 2 10, 10 আর 10 20। 20 হচ্ছে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার। সো অ্যান্সার এখানে ক্যালসিয়াম তোমাদের হবে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। 1 সেকেন্ডের উত্তর ছিল এটা। পরের প্রশ্ন দেখো, একটি চলমান গাড়ি তার গতিবেগ যেটা আছে সেটা তার প্রাথমিক গতিবেগের 4 গুণ, অর্থাৎ এখন যা গতিবেগ সেটা হচ্ছে তার ইনিশিয়াল স্পিড বা প্রাথমিক গতিবেগের 4 গুণ। তো বলছি এই ঘটনায় বিভব শক্তির কি পরিবর্তন হবে? তোমরা বলো, বিভব পার্থক্য বা বিভব শক্তি যেটা এখানে বলছে তার সঙ্গে কি গতিবেগের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তাই অ্যান্সার এখানে হবে আমাদের একই থাকবে। কিন্তু হ্যাঁ, যদি এখানে বলতো যে গতিশক্তির কি পরিবর্তন হবে, তাহলে গতিশক্তির পরিবর্তন ডেফিনেটলি হবে। কারণ আমরা জানি প্রাথমিক অবস্থায় তার গতি শক্তি ছিল 1/2 × mv²। ঠিক আছে, এখন তার গতিশক্তি হয়ে গেছে 1/2 × m × 4v²। কারণ এখন গতিবেগ আগের গতিবেগের, এই যে আগের গতিবেগ হচ্ছে v, এখনকার গতিবেগ দেখো তার 4 গুণ। তো আগে গতিবেগ আমাদের মানে যে গতিশক্তি হবে সেটা হচ্ছে mv²/2 হবে। ঠিক আছে, এখন কত হবে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি m × 4v। 4v বলতে আমাদের কী বোঝাচ্ছে, 16v² বাই আমাদের 2 হচ্ছে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, 2 2 কেটে যাচ্ছে, মানে রেশিও করে ফেললে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এখানে mv² কেটে যাচ্ছে, এখানেও mv² কেটে যাচ্ছে। ঠিক আছে, তো আগে যদি গতিশক্তি আমাদের 1 ইউনিট হয়, ঠিক আছে, এখন আমাদের গতিশক্তি কত হবে, আমাদের 16। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে তাহলে, এখানে আগে যা ছিল এখন হয়ে যাবে তার 16 ইউনিট। ঠিক আছে, আগে যা ছিল এখন কী হয়ে যাবে তার 16 ইউনিট, অর্থাৎ আগের থেকে এখনকার গতিশক্তি কী হবে, 16 গুণ হয়ে যাবে। এটা আমাদের উত্তর হতো, কিন্তু যেহেতু এখানে আমাদের সেটা বলেনি, তো আমরা অ্যান্সার এখানে কী করব, একই থাকবে, আমরা এখানে করব। ক্লিয়ার হয়েছে? এটা আমি বললাম গতিশক্তির ক্ষেত্রে কেউ যেন এটাকে আবার ভুল করে, যখন অনেকেই কী করে শুধু শুধু পিডিএফ পড়ে, আসল ভিডিওটা দেখে না, তার ফলে কী হয়, তাদের এক্সপ্লেনেশনে খামতি থেকে যায়, তাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। তো এটা গতিশক্তি বললে এটা হতো, কিন্তু এখানে বিভব পার্থক্য বা বিভব শক্তি বলেছে, তো একই থাকবে। চলো নেক্সট পরেরটাতে দেখো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু ক্যালকুলেশন না করেও দেওয়া যায়। এখানে উত্তর তোমাদের হবে 50 জুল। ঠিক আছে, দেখো দেখে নাও। এবার আমি কি করে বললাম 50 জুল, দেখো তোমাদের এখানে কি বলেছে, তোমাদের এখানে বলেছে কৃতকার্য। ঠিক আছে, তো কৃতকার্য বলেছে, আর কৃতকার্যের একক আমাদের তো জুল হয়, তাই না? কৃতকার্যের একক আমাদের জুল হয়, তাই অ্যান্সার আমাদের এখানে জুলই উত্তর আসবে। এখানে নিউটন দেওয়া আছে, জুল দেওয়া আছে, এখানে মিটার দেওয়া আছে, এখানে পাস্কেল দেওয়া আছে, এগুলো একটাও অ্যান্সার হবে না। তাই অ্যান্সার আমাদের কী হবে, 50 জুল এখানে অ্যান্সার হবে। অর্থাৎ এই কোশ্চেন্সটাকে অ্যান্সার না করেও কিন্তু দেওয়া যায়। ওকে, এবার কি করে অ্যান্সার হবে সেটা বলে দিই। 50 জুল কী করে আসে দেখে নাও। বলেছে এক বস্তু 5 মিটার দূরত্ব গেল 10 মিটার বল প্রয়োগ করে, কৃতকার্যের পরিমাণ সমান কী? তো আমরা কৃতকার্য সমান কী জানি, বল ইন্টু সরণ। যেহেতু এখানে কোনো থিটা দেওয়া নেই, তো আমরা এটুকুই ধরবো, কস থিটাও হয়, বাট যেহেতু দেওয়া নেই আমরা ধরবো না। তো বলের একক আমাদের নিউটনে থাকতে হয়, আর সরণ আমাদের মিটারে হতে হয়, তবেই আমাদের এখানে ওয়ার্কের যে একক সেটা জুলে আসবে। তো অ্যান্সার তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এখানে 10 ইন্টু তোমাদের 5 মানে 50 জুল এখানে অ্যান্সার আসছে। ঠিক আছে, এভাবে আমাদের উত্তর আসছে, ভেরি ইজি। চল নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, এই প্রশ্নটা দেখে আমার একটা জিনিস মাথায় এলো, প্রশ্নটা আগে পড়ি তারপর তোমাদের বলছি কী বলতে চেয়েছে। বলেছে যে 12.5 কেজি ভরের একটি বস্তু মাটি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় আছে। যদি বস্তুটির বিভব শক্তি, দেখো এই বিভব শক্তিটা নিয়ে একটা কথা বলবো, এত জুল হলে মাটি থেকে বস্তুটি কত উচ্চতায় আছে। তোমরা জানো 2 প্রকার শক্তি আমরা নর্মালি পড়ি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, 2 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। অ্যাকচুয়ালি রেল কী করেছে, গুগলে ফেলে দিয়েছে, দিয়ে পোটেনশিয়াল এনার্জির বাংলা করেছে বিভব শক্তি। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জির বাংলা স্থিতিশক্তি হয়। ঠিক আছে, তো পোটেনশিয়াল মানে বিভব, ওটা ইলেকট্রিক্যাল যে বা ইলেকট্রিসিটি থেকে তোমরা পেয়ে যাবে। তো গুগল তো এরকম পার্টিকুলারলি বাংলা করে, মানে লিটারাল মিনিং করে বার করে, সেই জন্য বিভব শক্তি এখানে মিনিং এসছে। অ্যাকচুয়ালি আগের প্রশ্নটা ওটা স্থিতিশক্তি হবে আমার মনে হচ্ছে এবার। ঠিক আছে, যদিও বিভব শক্তি বা স্থিতিশক্তি কোনোটাই চেঞ্জ হবে না, ওই জন্য ওখানেও অ্যান্সার ওখানে একই থাকবে, এটাই হয়ে যাবে। ওকে, তোমরা ওটাকে স্থিতিশক্তি ধরে করো, তাও উত্তরই একই আসবে। এখানে আমি বিভব শক্তি না ধরে এটাকে স্থিতিশক্তি ধরছি, এটাকে অ্যাকচুয়ালি এটা স্থিতিশক্তিই হবে। ঠিক আছে, আমি বিশ্বাস নিয়ে বলছি। তো এরকম উদ্ভট বাংলা মাঝে মাঝে রেলওয়েতে দেখা যেতে পারে, তো তোমরা ঘাবড়াবে না। তোমরা মনে রাখবে যে মোটামুটি তোমরা যা ইনফরমেশান পাচ্ছ তারপর বেস করে অঙ্কটাকে করা যায়। সো অ্যান্সার কী হবে এখানে আছে, এটাকে আমি আগে দাগাচ্ছি না, এটা আমি তোমাদের জাস্ট করে দিই, তারপর তোমাদের বলবো। তো কী হবে এখানে আমরা জানি
নর্মালি এটা mgh দিয়ে করতে হয়, m ইন্টু জি ইন্টু এইচ। জি এর ভ্যালু এখানে দেখো বলেছে তোমাদের 10 ধরতেই বলেছে, এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে বলেছে। তো মাস হচ্ছে আমার কত 12.5, জি আমার কত 10, আর হাইট আমার নির্বাচন করতে বলেছে, এটা ইকুয়াল টুই আমার কী এসছে, ওই স্থিতিশক্তি এসছে, কত এসছে 687.5। ঠিক আছে, এখান থেকে আমি ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাব। তো আমার মনে হচ্ছে এটা 25 দিয়ে কাটবে, 25 এই দশমিক আর এই দিকে দশমিক আমার উড়ে বেরিয়ে গেল। তো 25 দিয়ে কাটলে এটা 5 হচ্ছে, এটা 25 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 25 ইন্টু 25 2 করো, 25 দুগুণে 50, 75 হবে না, 25 2 50, 50 মানে এখানে থাকছে তোমার 50 মানে এখানে থাকে 287 মানে 6 25 150, 7 25 175, 175 দিলাম, এখানে থাকলো 2, এখানে থাকলো 1 5, হ্যাঁ, তো এখানে থাকছে তোমাদের কত 5। ঠিক আছে, তো এটাকে 25 দিয়ে কাটলে এইটা আসছে। আচ্ছা, তারপর ফার্দার আবার 5 দিয়ে রেখে কেটে দাও, 5 5 25, 5 5 25, তো দেখতেই পাচ্ছ এইচের যে ভ্যালু আসবে 55কে 10 দিয়ে ভাগ করলে হয় 5.5, এত মিটার তোমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কর্কের কোষগুলির দেওয়ালে ড্যাশ নামে একটি রাসায়নিক থাকে যা তাদের গ্যাস বা জলের প্রতি অপ্রবেশ্য করে তোলে। তো অ্যান্সার তোমাদের কোনটা হবে? অ্যান্সার হবে তোমাদের সুবেরিন। ঠিক আছে, আমি তোমাদের পেডের যে লাস্ট 30 এমসিকিউ দিয়েছিলাম, যেখানে আমি তোমাদের প্লান্ট টিস্যু সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই প্লান্ট টিস্যু সম্পর্কে যখন আলোচনা করছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম যে কর্ক ক্যাম্বিয়াম নিয়ে আলোচনা করেছিলাম, এটা প্লান্ট টিস্যুর মধ্যে পড়ে কর্ক ক্যাম্বিয়ান। আর এটাও বলেছিলাম যে কর্ক ক্যাম্বিয়ানের যে কোষগুলো সেগুলো তোমাদের কিন্তু সুবেরিন নিঃসৃত করে। ঠিক আছে, মনে করে দেখো। তো লাস্ট যে ভিডিও সম্ভবত 25 বা 26 দাগে আছে, 30টা লাস্ট ভিডিও দিয়েছিলাম পেড ক্লাসে বায়োলজিতে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের কোশ্চেনে যাবো, এটা আমাদের কারেক্ট আনসার। এছাড়াও ওখানে আরও অনেক এমসিকিউ ছিল, তো যেমন ওখানে তোমাদের মনে আছে হয়তো কিউটিন নিয়ে একটা এমসিকিউ ছিল, বা কিউটিকল নিয়ে একটা এমসিকিউ ছিল, এই যে কিউটিকল দেখো দেওয়া রয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে মরু উদ্ভিদের যে এপিডার্মিস, সেখান দিয়ে তোমাদের কিউটিকল নিঃসৃত হয়, একটা মোম জাতীয় পদার্থ, মনে করে দেখো। পেকটিন আর লিগনিন কিন্তু তোমাদের গ্যাস এবং জলকে অপ্রবেশ্য করে, কিন্তু পেকটিন আর লিগনিন কোনটাই কিন্তু কর্কে থাকে না। অ্যান্সার আমাদের কী হবে? সুবেরিন উদ্ভিদের কারেক্ট অ্যান্সার। এখানে আমি ডাক্তারকে তুলে দিচ্ছি, কারণ কি অ্যান্সার বলে ভুল করতে পারো এটাকে। ঠিক আছে, চলো নেক্সট আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। নিম্নলিখিতগুলি মিলিত করুন, অর্থাৎ ম্যাচিং করতে বলেছে। ABCDর সঙ্গে 1 2 3 4 তোমাদের ম্যাচ করতে বলেছে। মৌলের চিহ্নগুলি প্রথম ব্যবহার করেন কে? সোডিয়ামের ল্যাটিন নাম কি? পটাশিয়ামের ল্যাটিন নাম কি? PO4 3- আয়নে কতগুলো পরমাণু আছে? ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে, দেখো মৌলর যে চিহ্নগুলো আছে, যেমন এই সোডিয়ামের Na বলো, পটাশিয়ামকে K বলো, ঠিক আছে, ম্যাগনেশিয়ামকে Mg বলো, জিঙ্ককে Zn বলো, এগুলো কে প্রথম ব্যবহার করেন? ডাল্টন ব্যবহার করেন। তো একের সঙ্গে 2 এখানে আমার খাটছে। এবার দেখো এখানে একের সঙ্গে 3 আছে, এটা তো কেটেই গেল। এখানে একের সঙ্গে 2 আছে, এখানে একের সঙ্গে 1 আছে। তো এই দুটোর মধ্যে কোনো একটা হবে, হয় এটা হবে অথবা এটা হবে। ঠিক আছে, তো অপশান দেখে নাও, লাস্ট অপশান আমাদের কোনটা, মানে কারেক্ট অপশান কোনটা। দেখো সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটাকে আমরা বলি, সোডিয়াম বলতে Na বুঝি, তাই না? সোডিয়ামকে আমরা কী লিখি? Na লিখি, সোডিয়াম Na লিখি। Na নামটা কোথা থেকে এলো? ন্যাট্রিয়াম থেকে এলো। পটাশিয়ামকে আমরা কী লিখি? K লিখি। ঠিক আছে, কোথা থেকে এলো? ক্যালিয়াম থেকে এলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, PO4 3- আয়নে পরমাণু কটা আছে? দেখো কটা আছে, অক্সিজেন রয়েছে 4টে আর পি রয়েছে 1টা, টোটাল তাহলে কটা হলো? 5টা হলো। তাহলে অ্যান্সার আমাদের এটা হবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে নামগুলো আছে না, এই নামের ক্ষেত্রে আমি আরও কতগুলো এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি, তোমার একটু মনে রাখবে, কাজে লাগতে পারে। যেমন ধরো তোমাদের আমি বললাম গোল্ড। ঠিক আছে, গোল্ডের সংকেত কী হয়? AU হয়। এটা কেন হয়? এর যে রাসায়নিক নেম সেটা হয় আরাম। ঠিক আছে, AURUM। কী হয়? AURUM, আরাম হয়, সেখান থেকে গোল্ডের নাম হয়েছে AU। ওকে, নেক্সট আমাদের যেমন ধরো বলছি আমি সিলভার, মানে রূপো। ঠিক আছে, সিলভারের কী হয়? AG হয়। কখনো ভেবে দেখো যে সিলভারের সংকেত AG কেন হয়? সিলভারের সংকেত AG কেন হয়? তার কারণ এর যে ল্যাটিন নাম, অ্যাকচুয়ালি রাসায়নিক নাম বলতে ল্যাটিন নামের কথা বলছি, তার নাম হয় আর্জেন্টাম। কী হয়? আর্জেন্টাম। ঠিক আছে, যেমন আমি তোমাদের আরও কতগুলো এক্সাম্পল দিই, যেমন ধরো লেড, সীসা, সংকেত কী হয়? PB হয়। কেন সংকেতের PB হয়? কারণ এর যে রাসায়নিক নাম, মানে ল্যাটিন নাম, সেটা হয় তোমাদের প্লাম্বাম। কী হয় তোমাদের? প্লাম্বাম, PLUMBUM। ঠিক আছে, প্লাম্বাম হয়।
তো এরকম ধরনের অনেক নামের লিস্ট আমি একটা তোমাদের দিয়েছিলাম, মনে করে দেখো এখানে তো 3টে আমি বললাম, প্লাস আরও একটা পেলে আরও হয় তোমাদের, যেমন কপার হয়, কপারের যে সংকেত হয় সেটা সিইউ হয়, কেন হয় কিউপ্রাম তাই, ঠিক আছে। আয়রনের সংকেত হয় এফি, কেন হয় কারণ ফেরাম তাই, ঠিক আছে। যেমন তোমাদের টিন এসএন লিখি, তো টিনের সংকেত এসএন কেন হয় কারণ স্ট্যানাম তাই। মার্কারিকে আমরা বলি Hg, কেন বলি কারণ এর যে সংকেত হয় সেটা হচ্ছে হাইড্রোজাইরাম হয়। এরকম ধরনের যেমন অ্যান্টিমনি, ঠিক আছে, আমরা কি বলি এসবি বলি, কেন বলি কারণ অ্যান্টিমনির যে ল্যাটিন নাম সেটা হয় স্টিবিয়াম তাই, ঠিক আছে। এর একটা লিস্ট আমি তোমাদের দিয়েছিলাম, মনে করে দেখো অনুপরমণি যখন করিয়েছিলাম। ওকে, তো চলো আমরা নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখো, বলেছে 27°C তাপমাত্রা একটি বন্ধ পাত্রে যদি HeCH4 and SO2 এই 3টে গ্যাসকে রাখা হয়েছে, যাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে 210 mm। তো এই 3টে গ্যাসের যে আংশিক চাপ হবে তাদের বলা হয়েছে P1, P2 and P3। তাহলে নিচের কোনটা সঠিক? এটা অ্যাকচুয়ালি তোমাদের এনসিইআরটির যে স্টেটস অফ ম্যাটার আছে, তার যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আছে, তার উপর বেস করে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তো আমি স্টেটস অফ ম্যাটার এনসিইআরটির উপর বেস করে 11 চ্যাপ্টারটা করিয়ে দেবো, কারণ এরপর প্রচুর প্রশ্ন দেখছি আসছে। এটা সম্ভবত লাস্টের দিকে শিফটে এসেছিলো, বাট এসেছে এবং এটা গ্রুপ ডিতে এসছে। আর আজকে যা প্রশ্ন আমি নিয়েছি সেগুলো সবই তোমাদের কোনো একটা শিফটের প্রশ্ন, ঠিক আছে। অ্যান্সার দেখে না, অ্যান্সার তোমাদের 4th অপশান ইজ দ্য কারেক্ট অপশান। কিন্তু কেন কারেক্ট হচ্ছে, ঠিক আছে, কেন কারেক্ট হচ্ছে আমি তোমাদের বারবার বলেছি যে জানাটা জরুরি। দেখো এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, বলা হচ্ছে সমান ওজনে, মানে প্রত্যেকের ওয়েট সেম হেয়ার, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি যে হিলিয়ামের যে ওয়েট সেটাও আমাদের এক্স ইউনিট, CH4 তারও এক্স ইউনিট, আর SO2 তারও কিন্তু তোমাদের সালফার ডাইঅক্সাইড তারও কিন্তু এক্স ইউনিট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হিলিয়ামের জন্য, এটা তোমাদের CH4 এর জন্য, আর এটা তোমাদের SO2 এর জন্য, ঠিক আছে। ওকে, তো আমরা কি করব, এই এক্সকে হিলিয়ামের যে অ্যাটমিক মাস সেটা দিয়ে আমরা কি করব, ভাগ করে দেবো। কত হয় আমরা জানি 4 হয়, আণবিক ওজন কত হয়, মলিকিউলার ওয়েট কত হয় 4 হয়। আচ্ছা, CH4 এর কত হয়, দেখো হাইড্রোজেনের 1 করে হয়, তাহলে 4 × 1 মানে 4, আর কার্বনের 12 হয় মানে 16 টোটাল। আচ্ছা, আমরা জানি অক্সিজেনের 16 হয়, তা 16 × 2, কারণ দুটো অক্সিজেন আছে মানে 32, আর সালফারের ইটসেলফ 32 হয়, 32 + 32 মানে 64। এবার আমরা কি করব, এগুলোর মধ্যে একটা অনুপাত করে নেব, ঠিক আছে। এর করার অনেক নিয়ম আছে, তবে এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট নিয়ম, ঠিক আছে, শর্টকাট বলতে পারো। তো আমরা কি করব, দেখতে পাচ্ছি নিচে যা আছে ওপরে এলসিএম করতে হয়, তাহলে ভ্যালুটা বেটার বেরোয়। প্রত্যেকের সঙ্গে তুমি কী করো, 64 তুমি দিয়ে গুণ করে দাও, এক্সের সঙ্গে 64 গুণ করে দাও। নিচে যা আছে সেগুলো এলসিএম কত হয়, 4, 16, 64 এলসিএম কত হয়, 64 হয়। যে অনুপাত করতে পারো সে এমনি পারবে, এইগুলো কিন্তু কোনো ফিজিক্সের ব্যাপার নয়। ফিজিক্সের ব্যাপার হচ্ছে এইটুকু জানা যে সমান ওজনের বলেছে, তো এক্সকে আমি এদের মলিকিউলার ওয়েট দিয়ে ভাগ করবো, এইটা হচ্ছে ফিজিক্স। এখানে ফিজিক্স খতম হয়ে গেছে। এবার যেটুকু করছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু একদম পরিপূর্ণভাবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এটা যে অনুপাত করতে পারে সে পারবে। তো আমি দেখতে পাচ্ছি 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 16, এক্স তো কেটে বেরিয়ে যাবে, অনুপাত হচ্ছে। 16 দিয়ে এটাকে কাটলে আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি 64 আর 64 কাটলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত থাকছে, 1 থাকছে, ঠিক আছে। তো এই যে P1 এর যে ভ্যালু হবে সেটা ইকুইভ্যালেন্ট হবে 16 মানে সমানুপাতিক হবে 16। P2 যে ভ্যালু হবে সেটা সমানুপাতিক হবে 4, আর P3 যে ভ্যালু হবে সেটা সমানুপাতিক হবে 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ P1 সব থেকে বড়, তারপর P2, তারপরে P3। তো দ্যাট ইজ ওয়াই দিস অপশান ইজ 4th অপশান ইজ কারেক্ট। আশা করি বুঝতে পারলে। দেখো এটাকে ফিজিক্সের নিয়মেও করা যায়, মানে ওই যে PV = যেটা আছে সেটা ওই যে ওই ফরম্যাট অনুযায়ী করা যায়। বাট আমি তোমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করছি না, জাস্ট নর্মালি তোমাদের বোঝালাম। হিলিয়ামের অ্যাটমিক আমাদের মলিকিউলার ওয়েট কত হয়, 4 হয়। CH4 এর কত হয়, দেখো হিলিয়ামের 4 হয়, CH4 এর হয়, কার্বনের 12, আর হাইড্রোজেনের 1 নম্বর করে হয়, মানে 1 করে হয় 1 করে হয়, ঠিক আছে। তো 1 × 4 দেখিয়ে দিই একবার, অনেকে এখানেও গোলাবে। কার্বনের 12, হাইড্রোজেনের 1 করে হয়, তো 1 × 4, তাহলে টোটাল কত আসছে, 16 আসছে, 12 + 4। সালফারের ইটসেলফ 32 হয়, আর অক্সিজেনের এক একটার 16 করে হয়, তাহলে 16 × 2, সো কত আসছে, 32 + 32 মানে 64, ঠিক আছে। এই জন্য আমি নিচে 64 লিখেছি, 16 এর 4 লিখেছি। এইভাবে করতে হয়, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি বললে অনেকে বুঝতে পারো, কারণ কী হয় তোমরা অনুপাত করো, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন দেখো, একটি বস্তু স্থিতাবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন না ঘটতে দেবার প্রবণতাকে কী বলা হয়? নিউটনের গতিসূত্রে আছে, কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে চিরকালই স্থির থাকতে চায়, আর কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে সে অবাধে গতিশীল থাকতে চায়, ঠিক আছে। এই যে প্রবণতা, এটাকে কী বলা হয়, জাড্য বলা হয়। এখন অপশানে তো জাড্য নেই, এবার জাড্যের বাংলা করেছে ইনারশিয়া,
জাড্ডের ইংরেজি কি ইনার্শিয়া, ইনার্শিয়াকে গুগলে ফেলেছে আর গুগল উত্তর দিয়েছে নিষ্ক্রিয়তা, তাই অ্যান্সার আমাদের এখানে কী হবে নিষ্ক্রিয়তা। ঠিক আছে, মনে রাখবে এর অ্যাকচুয়ালি যে বাংলা হয় সেটা হয় জাড্য। ঠিক আছে, স্থিতি জাড্য এবং গতি জাড্য, মানে এরা অদ্ভুত অদ্ভুত বাংলা করে যার ফলে কী হয় কমন টার্মগুলোকে অদ্ভুত লাগে। ঠিক আছে, নিষ্ক্রিয়তা এর ইংরেজি কী হয় ইনার্শিয়া, লিখেও দিচ্ছি। ঠিক আছে, ইনার্শিয়া, কারণ অনেক হয়তো ইনার্শিয়া কথাটা জানো। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব, এটা ইজি প্রশ্ন ছিল। ওকে, পরের প্রশ্ন চলো, বলেছে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু ওয়াট জুল। ঠিক আছে, এটা অনেকের জানা আছে। ঠিক আছে, কী হয় অ্যান্সার দেখে নাও, 36, তারপর 3টে 4টে 5টা, হ্যাঁ 5টা শূন্য হবে, এটাই রাইট। ঠিক আছে, এই অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার সমান সমান অ্যাকচুয়ালি যেটা হয় 3.6 ইন্টু 10⁶ জুল, এইটা হয়, বইতে এরকম লেখা থাকে। এখন এই পয়েন্ট যদি তুমি তুলে দাও, ঠিক আছে, এই পয়েন্ট যদি তুমি তুলে দাও তাহলে এখান থেকে একটা শূন্য কী হয় তোমাদের কমে যায়, অর্থাৎ এখানে 5টা শূন্য চলে আসবে। 36-এর পরে অ্যাকচুয়ালি 6টা শূন্য আসার কথা, কিন্তু পয়েন্ট দিয়েছো বলে 6টা আছে, যদি পয়েন্ট তুলে দাও তাহলে 5টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। এখন এটা কী করে আসে জানো, দেখো আমি যখন ডিটেলসে পড়াবো বলেছি তখন একটু ডিটেলসে পড়িয়ে দিই, অসুবিধা কী আছে, যে কোনো জিনিস জেনে নেওয়াটা দরকার। দেখো কী করে আসে, দেখো এই যে কিলোওয়াট আওয়ার আছে না, এই যে কিলোওয়াট আওয়ার, এটা মানে হচ্ছে 1 কিলোওয়াট পার আওয়ার। ঠিক আছে, মানে 1 ঘন্টায়, সরি 1 কিলোওয়াট পার আওয়ার নয়, 1 কিলোওয়াট ইন্টু আওয়ার, এই তোমাদের হয় কী হয় 1 কিলোওয়াট ইন্টু আওয়ার, এইটা তোমাদের হয়। এইটা বলতে এই যে 1 কিলোওয়াট আওয়ার মানে বোঝায় 1 কিলোওয়াট ইন্টু আওয়ার। এখন 1 কিলোওয়াট, এই জায়গায় লিখছি আমি কথাটা, 1 কিলোওয়াট ইন্টু আওয়ার আছে। ঠিক আছে, এখন 1 কিলোওয়াটকে, এই 1 কেজি, কিলো মানে তো কেজি, একে কী লেখা যায় 1000 ওয়াট লেখা যায়। 1 কেজি মানে তো 1000 গ্রাম, তার মানে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু আওয়ার। আবার এই যে ডব্লু ওয়াট, এই ওয়াট সমান সমান কী লেখা যায়, এই ওয়াট সমান সমান লেখা যায় জুল পার সেকেন্ড। এই দেখো জুলের এন্ট্রি হলো, এতক্ষণ জুল ছিল না, এই যে জুল আমাদের বলেছে কত জুল, এই জুল কিন্তু ছিল না ফিগারে। ঠিক আছে, এইবার নাটকে জুল নামক একটা চরিত্র এলো। ঠিক আছে, ইন্টু আওয়ার। ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো এই যে আমরা সেকেন্ড, এগুলোকে সব একই রকম রাখো। আওয়ার বলতে কী বোঝায়, 1 ঘন্টা বলতে কী বোঝায়, 1 ঘন্টাকে যদি তুমি সেকেন্ডে প্রকাশ করো, কারণ সব সেকেন্ডে আছে, তাহলে কী হবে আমাদের 3600 আসবে, তাই না। 1 ঘন্টা সমান সমান কি 60 × 60, 3600 সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো এই যে সেকেন্ড আর এই সেকেন্ড আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের কোশ্চেন্সের অ্যান্সারে আসছে কি 1000 ইন্টু 3600 আর একটা জুল আমাদের পড়ে রয়েছে, তাহলে আমাদের এলো কি ওভারঅল 3600,000 জুল। এইভাবে কিন্তু আমাদের এই যে প্রথম যে আমরা অ্যান্সারটা বেছেছি এটা আমাদের এসছে। ওকে, ক্লিয়ার হলো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন, বলেছে ড্যাশ খুব গলনাঙ্ক সম্পন্ন হয়। ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে সিজিয়াম। কেন অ্যান্সার এখানে সিজিয়াম হবে সেটা একটু দেখে নাও। দেখো আমরা যখন ডাউন দ্য গ্রুপ মুভ করি, অর্থাৎ প্রথম যে গ্রুপ আছে সেখানে কী আছে, গ্রুপ নাম্বার 1। ঠিক আছে, প্রথম যে গ্রুপ আছে সেখানে কী আছে, হাইড্রোজেনকে ছাড়ো, লিথিয়াম আছে প্রথমে, তারপর আমাদের কী আছে, Na আছে মানে সোডিয়াম, তারপর আমাদের ক্যালিয়াম আছে মানে পটাশিয়াম। আমি একটু আগে তোমাদের বলেছি পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম হয়, ওই জন্য আমাদের কে বলে লেখা হয়। তারপর রুবিডিয়াম, তারপর থাকে আমাদের সিজিয়াম, অ্যান্ড লাস্ট থাকে আমাদের ফ্র্যান্সিয়াম। ঠিক আছে, গ্রুপ নম্বর 2 যদি দেখো, গ্রুপ নম্বর 2-এ আমাদের একদম ফার্স্টে যে মেটাল থাকে সেটা হচ্ছে বেরিলিয়াম। ঠিক আছে, তারপর আমাদের থাকে ম্যাগনেসিয়াম, তারপর আমার থাকে ক্যালসিয়াম, তারপর আমার থাকে সেরিলিয়াম, তারপর আমাদের বেরিয়াম, তারপর আমাদের থাকে রেডিয়াম। ঠিক আছে, এই আমাদের থাকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এই দুটো গ্রুপে ভালো করে মনে রাখবে, এই দুটো গ্রুপে একটা পারফেক্ট ট্রেন্ড লক্ষ্য করা যায় গলনাঙ্কের। কী হয়, কমতে থাকে। যত তুমি নিচের দিকে যাবে, যত তুমি কী যাবে নিচের দিকে যাবে, দুটো গ্রুপের ক্ষেত্রেই কী হয়, এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও কী হয় তোমাদের কমতে। আমি এখানে লিখেও দিচ্ছি তোমাদের, দাগ টেনে কমবে। ঠিক আছে, এই দুটো গ্রুপে কী হয় কমে, যত তুমি নিচের দিকে যাও তত তোমাদের কী হয় কমে। এটাই হচ্ছে নর্মাল ট্রেন্ড হয়, কিছু এক্সেপশন আছে, তবে নর্মাল ট্রেন্ড এটা হয়। ঠিক আছে, এবার আমি যদি গ্রুপ নম্বর 3 থেকে আমি যদি গ্রুপ নম্বর 11 অবধি যাই, গ্রুপ নম্বর 3 থেকে গ্রুপ নম্বর 11 অবধি যাই, তাহলে এক্ষেত্রে মনে রাখবে যত তুমি নিচের দিকে যাবে, যত তুমি নিচের দিকে যাবে তত বাড়বে, তত কী হবে তোমাদের বাড়বে। ঠিক আছে,
কিন্তু গ্রুপ নম্বর 12 ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, জিঙ্ক ফ্যামিলি, ঠিক আছে, গ্রুপ নম্বর 12 জিঙ্ক ফ্যামিলি, আমি সব গলনাঙ্কের কথা বলছি। কিন্তু এক্ষেত্রে কী হয়, যত তুমি নিচের দিকে যাবে তত আবার আগের ট্রেন্ডে ফিরে আসে, অর্থাৎ কমে। অর্থাৎ কী হয় তোমাদের, কমে। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, গলনাঙ্কের ক্ষেত্রে মডার্ন পিরিয়ডিক টেবিলে আধুনিক পর্যায় সারণীতে কোনো পারফেক্ট ট্রেন্ড নেই যে একটা নির্দিষ্ট ট্রেন্ডে ওটা বাড়ছে বা কমছে, এমন নয়। গ্রুপ নম্বর 1 অ্যান্ড 2 এর জন্য এটা তোমাদের কমে যায় যত তুমি নিচের দিকে যাবে। গ্রুপ নম্বর 3 থেকে 11 পর্যন্ত এটা বাড়তে থাকে যত তুমি নিচের দিকে যাবে। গ্রুপ নম্বর 12-এ কী হয়, সেটা আবার কমতে থাকে। এটা জিঙ্ক ফ্যামিলি, এটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ এটা আমার সঙ্গে ডিরেক্টলি প্রশ্ন পড়ে যে জিঙ্ক ফ্যামিলির জন্য গলনাঙ্ক কী হয়। এখনও রেলওয়েতে পড়েনি, বাট পড়তে পারে, ঠিক আছে। জিঙ্ক ফ্যামিলির জন্য কী হয়, এগুলো হায়ার ক্লাসের জিনিস। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে যা যা আমি আলোচনা করেছি সব তোমাদের ধাতুর জন্য আলোচনা করলাম, কারণ আমরা জানি যে গ্রুপ নম্বর 1, 2 তোমাদের 12 টোটালি আমাদের ধাতু, ঠিক আছে। ইভেন তোমাদের 3-তেও, সরি 13-এও তোমাদের অ্যালুমিনিয়াম কিন্তু ধাতুর মধ্যে পড়ে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম তোমাদের কিসের মধ্যে পড়ে, ধাতুর মধ্যে পড়ে। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তাই এগুলো সবই তোমাদের ধাতুর মধ্যে পড়ে, ঠিক আছে। তো 13-এর দিকে আমি যাচ্ছি না, এবার আমি একটু ধাতুর দিকে যাই, মানে অধাতুর দিকে যাই। দেখো অধাতুর ক্ষেত্রে মনে রাখবে, অধাতুর নর্মাল ট্রেন্ড কী হয়, অধাতুর ক্ষেত্রে নর্মাল ট্রেন্ড কী হয়, যত নিচের দিকে যায়, যত কী হয় তোমাদের নিচের দিকে যায় তত কী হয়, বাড়তে থাকে, বাড়বে। নর্মাল ট্রেন্ড বললাম, যত নিচের দিকে যাবে তত কী হবে, তোমাদের বাড়বে। ধাতুর ক্ষেত্রে কী হয়, গ্রুপ নম্বর 1, 2, 3 to 11 অ্যান্ড 12 এগুলো সবই ধাতু, দেখতে পাচ্ছ কী হয়। আর অধাতুর ক্ষেত্রে কী হয়, যত নিচের দিকে যাবে ডাউন দ্য গ্রুপ কী হয়, বাড়বে। এবং এগুলো সব আমি বললাম গ্রুপের জন্য, গ্রুপ, ঠিক আছে। পিরিয়ডের ক্ষেত্রে কী হয়, চলো দেখে নেওয়া যাক। পিরিয়ড, লাল কালি ইউজ করছি তার জন্য। পিরিয়ডের জন্য কী হয়, পিরিয়ড মনে রাখবে প্রথমে বাড়ে তারপর কমে যায়। কী হয়, প্রথমে বাড়ে তারপর কমে যায়। দেখো একদম তোমাদের গ্রাফ করে দেখিয়ে দিয়েছি, প্রথমে বাড়বে তারপর কমবে। পিরিয়ডে এটা হয়, গ্রুপে এইগুলো হয়। যেগুলো আমি নীল কালিতে লিখেছি সেগুলো সব গ্রুপ, যেগুলো লাল কালিতে লিখেছি সেগুলো সব পিরিয়ড। অর্থাৎ গলনাঙ্ক প্রথমে বাড়ে তারপর কি আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, বলছে বায়ু দ্বারা পরাগ সংযোগ ঘটায় যে উদ্ভিদগুলো তাদের ক্ষেত্রে কী হয়। অ্যাকচুয়ালি দেখো এটা তোমাদের, তাদের রেণুগুলো কী হয় এটাই বলা উচিত ছিল, ঠিক আছে। মনে করো তাদের রেণুগুলো হয় হালকা এবং স্পঞ্জি, কারণ তারা বায়ু দ্বারা পরাগ সংযোগ ঘটায়, মানে বায়ুতে তাদের পরাগকে উঠতে হবে, রেণুগুলোকে উঠতে হবে, ঠিক আছে। তো অ্যান্সার দেখে নাও, অ্যান্সার উইল বি হালকা অ্যান্ড স্পঞ্জি, অর্থাৎ লাইট অ্যান্ড স্পঞ্জি, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন এই যে বায়ু দ্বারা পরাগ সংযোগ, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় অ্যানিমোফিলি। কী বলা হয়, অ্যানিমোফিলি, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা ইম্পর্ট্যান্ট, অনেক সময় পড়ে যায় পরীক্ষার সময়। অ্যানিমোফিলি, ANEMOPHILY, ঠিক আছে, অ্যানিমোফিলি, এটা মনে রাখবে। আচ্ছা আরেকটা জিনিস, এদের এটা একটা প্রশ্ন পড়ে যে এদের রেণুগুলো বা পরাগগুলো কেমন হয়, এটা একটা প্রশ্ন পড়ে। অ্যাকচুয়ালি এদের পরাগ কেমন হয়, উদ্ভিদ কেমন হয় সেটা প্রশ্ন হওয়া উচিত নয়, ঠিক আছে। আচ্ছা এর আরেকটা জিনিস প্রশ্ন পড়ে যে স্টিগমা মানে হচ্ছে গর্ভমুণ্ড, আর স্টাইল মানে হচ্ছে গর্ভদণ্ড, ঠিক আছে, গর্ভমুণ্ড। এর গর্ভমুণ্ড কেমন হয় এটা নিয়েও প্রশ্ন অনেক সময় পড়ে। এই ধরনের ফ্লাওয়ার, এই ধরনের ফুলগুলো যে গর্ভমুণ্ড হয় তারা কিন্তু হয় হেয়ারি, মানে লোমশ, ঠিক আছে, অর্থাৎ হেয়ার যুক্ত, রোম যুক্ত, ঠিক আছে, রোম যুক্ত। আর একটা জিনিস তাদের মধ্যে দেখা যায় যে তারা কিন্তু হয় ফেদারি, মানে পালকের মতো হালকা, কারণ তাদেরকে উঠতে হবে, ঠিক আছে। যদি না ওড়ে তাহলে বায়ু দ্বারা পরাগ সংযোগ পসিবল নয়, ওই জন্য হালকা হতে হবে, স্পঞ্জি হতে হবে রেণুগুলোকে। স্টিগমাও কিন্তু রোমশ এবং পালকের মতো হতে হবে, যাতে অনেক দূর যেতে পারে তারা উঠতে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, সিলভার বা এজি, একটু আগেই বলেছি ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, যার থেকে নাম হয়, মানে এর যে সংকেত হয় সেটা এজি হয়। সিলভার মানে রূপো। তো এজি এর ওপরে ড্যাশের প্রলেপ হয় একটি ক্ষয় ধরার উদাহরণ। প্রথমত এই উদাহরণটাকে বলা হয় ক্ষয় ধরা বা কোরোশন বলা হয়, ঠিক আছে। অ্যান্সার দেখে নাও, কালো হবে তোমাদের অ্যান্সার। কেন হয় সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে, কেন হয় সেটাও বলে দিচ্ছি। এজি মানে সিলভারের সঙ্গে বিক্রিয়া করে বাতাসে উপস্থিত হাইড্রোজেন সালফাইড, এবং তার ফলে তৈরি হয় Ag2S, অর্থাৎ সিলভার সালফেট, ঠিক আছে, এবং H2 মুক্ত হয়। এই পুরো ঘটনাটা ঘটার কারণে এই যে এটা উৎপন্ন হয় এটা হয় কালো, ঠিক আছে, এটা হয় কি কালো। যেহেতু এটা কালো সেহেতু কী হয়, এই যে এজি মানে সিলভার সেটা কালোতে পরিণত হয়। ওই জন্য অ্যান্সার আমাদের কী হবে, এখানে কালোই আমাদের উত্তর হবে, ঠিক আছে। সিলভার সালফাইড লিখেও দিচ্ছি, সিলভার সালফাইড।
ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন, ইম্পর্ট্যান্ট ছিল এটা। বিক্রিয়া কার সঙ্গে করে? যে কোনো সালফার কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, তবে সাধারণত বিক্রিয়া হয় কিন্তু হাইড্রোজেন সালফেটের সঙ্গে, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইডের সঙ্গে, সরি। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো পরের প্রশ্ন, জানা প্রশ্ন। আমি শব্দের যে 55টা এমসিকিউ তোমাদের করিয়েছি এখন অবধি ফ্রি ক্লাসে, তার মধ্যে এই প্রশ্নটা ছিল, মনে করে দেখো, এবং ঠিক সেম অপশান ছিল। আমি বলেওছিলাম তোমাদের যে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলো কোনো না কোনো পরীক্ষা রেলওয়েতে কিন্তু পড়েছে, দেখো সেটা আমি তুলে এখানে দিয়েছি, ঠিক আছে। এই শিফটেই ছিল এটা, যে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্কের এসআই একক কী, ঠিক আছে। অ্যান্সার বুঝতে পারছো, হার্টজ হবে উত্তর, ঠিক আছে, ইয়েস হার্টজ। এখন দেখো লামডা, আমি তোমাদের ওখানে বলেছিলাম লামডা কিসের? লামডা হচ্ছে শব্দ দৈর্ঘ্য, শব্দ তরঙ্গের দৈর্ঘ্য, একক নয়, তরঙ্গ দৈর্ঘ্য, শব্দ তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। মানে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যকে গ্রিক অক্ষর লামডা দিয়ে প্রকাশ করা হয়, এটা কিন্তু একক নয়, পয়েন্ট টু বি নোটেড, লামডা কিন্তু কোনো একক নয়, ঠিক আছে। মিটার কিসের একক? শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের একক, মিটারই হচ্ছে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের একক, ঠিক আছে। শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তরঙ্গ দৈর্ঘ্য একক, ঠিক আছে, একক আঁকা। নেক্সট দেখো পরেরটা, সেকেন্ড। সেকেন্ড কিসের একক? তোমাদের বলেছিলাম হয়তো পর্যায়কাল, তার একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। শব্দের ক্ষেত্রে আমরা পর্যায়কাল বলি, ন্যাচারালি টাইমের একক সেকেন্ডই হয়, পর্যায়কাল মানে এটা টাইমই বোঝাচ্ছে, ঠিক আছে। পর্যায়কাল বলতে এটা টাইমই বোঝাচ্ছে। দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? একটা লেন্থকে বুঝি, তো লেন্থের একক মিটার হয়, আমরা জানি এমকেস পদ্ধতি, এমকেস বা এসআই যাই হোক না কেন। আর হার্টজের একক মানে হার্টজ কার একক? কম্পাঙ্কের একক, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, বলেছে অবতল দর্পণে একটি বাস্তব, বিপরীত এবং অত্যন্ত বড় চিত্র পেতে একটি বস্তুকে কোথায় স্থাপন করতে হবে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের হবে এফ, অর্থাৎ ফোকাসে স্থাপন করতে হবে। দেখো একটা অবতল দর্পণ হচ্ছে এরকম হয়, ঠিক আছে। অবতল দর্পণের যদি পুরো এই বৃত্তটাকে তুমি কমপ্লিট করো, তাহলে তার যে কেন্দ্র পাবে সেটাকে আমরা সি বলি, আমরা জানি, ঠিক আছে। তাকে আমরা কি বলি? তাকে আমরা সি বলি, সিকে মাঝখানেই রাখি, সি, ঠিক আছে। আর সি থেকে এই যে পি পর্যন্ত যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সের যে মাঝখানের পয়েন্ট, তাকে আমরা কি বলি? তাকে আমরা এফ বলি, এটাকে আমরা পোল বলি, পোল। এই এফ মানে ফোকাস, এই যে এফ লেখা রয়েছে, এফের পুরো কথা হচ্ছে কি? ফোকাস, ঠিক আছে। আর সি মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রকেন্দ্র, ঠিক আছে। এবার তুমি যদি কোনো বস্তুকে ঠিক এই এফের মাঝখানে পুট করো, মানে এফেই পুট করো, এই জায়গায় তুমি রেখেছো, তাহলে তুমি কী করবে? বস্তুটার একটা বাস্তব পাবে, বাস্তব মানে রিয়েল, ঠিক আছে। বিপরীত মানে এখানে ইনভার্টেড, অ্যাকচুয়ালি ইনভার্টেড, অর্থাৎ উল্টো প্রতিবিম্ব পাবে। রিয়েল মানে ইনভার্টেড হবে। আর অত্যন্ত বড় মানে হাইলি এনলার্জড একটা প্রতিবিম্ব পাবে, মানে বেশ বড় একটা প্রতিবিম্ব তুমি পাবে। আরেকটা প্রশ্ন পরে, যে যখন কোনো বস্তুকে তুমি সিতে স্থাপন করবে, বক্র কেন্দ্রে, সি মিনস বক্র কেন্দ্র, সি মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, বক্র কেন্দ্র। যখন কোনো বস্তুকে তুমি বক্র কেন্দ্রে স্থাপন করবে, তখন বস্তুর যে প্রকৃতি হয় সেটা কেমন হয়? সেটা কি হয়? সেটা হয় রিয়েল হয়, মানে বাস্তব হয়, ইনভার্টেড হয়, ডেফিনেটলি হয় ইনভার্টেড, ঠিক আছে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে সেম সাইজড হয়, অর্থাৎ সমান আকারের হয়, অর্থাৎ প্রতিবিম্বের আকৃতি আর বস্তুর আকৃতি সমান হয়, বড় হয় না, ছোটও হয় না, সেম সাইজটা। এই জন্য এটাও খুব পরীক্ষায় পড়ে। আরেকটা পরে, এখানে তিনটেই বলে দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট সেগুলো সব বলে দিই আমি, জানো তোমরা। আরেকটা পরে, যখন কোনো বস্তুকে এফ এবং পি এর মাঝখানে রাখো, অর্থাৎ এফ এবং পোল, পি ফর পোল, এফ এবং পি মানে এরকম জায়গায় কোথাও রাখো, এই যে যেখানে আমি দাগ দিচ্ছি এরকম জায়গায় কোথাও, তখন কি হয়? তখন যেটা হয়, when you place an object in between f and p, অর্থাৎ ফোকাস অ্যান্ড পোল, তখন কি হয়? তখন যেটা হয় সেটা হচ্ছে বস্তুর একটা ভার্চুয়াল প্রতিবিম্ব পাওয়া যায়, ঠিক আছে। ভার্চুয়াল মানে অবাস্তব, ঠিক আছে। ভার্চুয়াল মানে কি? অবাস্তব, অসৎ। ভার্চুয়ালের একটা বাংলা হয় অসৎ, ঠিক আছে। অসৎ প্রতিবিম্ব তখন পাওয়া যায়, এবং যে প্রতিবিম্ব হয় সেটাও কিন্তু বড় হয়, ঠিক আছে। মূল যে বস্তু তার থেকে কিন্তু প্রতিবিম্ব বড় হয়, কিন্তু ভার্চুয়াল বা অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়। এই রিয়েলের আরেকটা বাংলা হয়, সেটা হচ্ছে সৎ, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো পরের প্রশ্ন বলছে, ডিএনএর একটি অংশ যা প্রোটিনের জন্য তথ্য সরবরাহ করে সেটাকে কি বলা হয়? এখানে একটু মিস্টেক আছে কিছু, যা প্রোটিনের জন্য এই কথাটা দুবার দেওয়া হয়েছে, সেটিকে কি বলে? সেটি হচ্ছে তোমাদের জিন বলা হয়, তোমরা জানো, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? এখানে জিন উইল দ্য কারেক্ট অ্যান্সার। সোজা প্রশ্ন ছিল। পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এটা আমাদের বাংলা পিডিএফ শেষ হয়ে গেছে, এখন তোমাদের হিন্দি পিডিএফ থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি, একজন স্টুডেন্ট পাঠিয়েছিল, তার থেকে ছেঁকে নেওয়া হয়েছে। বলেছে নিম্ন में से कौन सा कथन गलत है, নিচের কোনটা সঠিক নয়?
यदि कोई वस्तु पानी में डूब जाती है तो उसकी मतलब है क्या। অর্থাৎ যদি কোনো বস্তু জলের মধ্যে ডুবে যায় তাহলে এটার অর্থ কী। প্রথম যে লাইনটা বা কথন বলেছে সেটা বলেছে বস্তু কা ঘনত্ব পানি কি ঘনত্ব সে অধিক হয়, বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি। ঠিক আছে, দেখো লেখা আছে বস্তুর ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি। নেক্সট বলা আছে বস্তু पर पानी की ऊपरी प्रणत वस्तु की भार से कम है, বলা আছে বস্তুর ওপর প্রযুক্ত জলের ঊর্ধ্বমুখী বল বস্তুর ভরের থেকে কম। नेक्स्ट বলা আছে বস্তু पर पानी का ऊपरी प्रणत वस्तु की भार से अधिक है, বস্তু উপর প্রযুক্ত জলের ঊর্ধ্বমুখী বল বস্তুর ভরের থেকে বেশি। নেক্সট বলেছে পানি কা ঘনত্ব বস্তু কি ঘনত্ব সে কম হয়, জলের ঘনত্ব বস্তুর ঘনত্ব থেকে কম। দেখো ঘনত্ব বেশি বলেই বস্তুটা ডুবে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, একটা বস্তু আছে, সাপোজ ধরো এখানে, ঠিক আছে, একটা বস্তু আছে, সেই বস্তুটা জলের মধ্যে ডুবে যাচ্ছে, জলের মধ্যে ডুবে যাচ্ছে, তার কারণ এই বস্তুটার যে ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি, সেই জন্যই ডোবে। তো প্রথম যে লাইনটা আছে বস্তুর ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি, সেটা কারেক্ট, মানে এখানেও কারেক্ট হচ্ছে বাংলাতেও। ঠিক আছে, নেক্সট আমাদের বলছে যে বস্তুর পর পানি কা উপরি প্रणत, মানে বস্তুর ওপর জলের ঊর্ধ্বমুখী বল বস্তুর ভরের থেকে কম। ইয়েস, যেহেতু জলের আপথ্রাস্ট, ঊর্ধ্বমুখী বল মানে আপথ্রাস্ট, জলের আপথ্রাস্ট কম এবং বস্তুর ভর, বস্তুর ভার, অ্যাকচুয়ালি ভার মানে ওজন, মানে একটা বল, সেটা যদি এই বলটা ধরে নাও সাপোজ এটা এক্স বল, এটা ধরে নাও সাপোজ ওয়াই বল, বস্তুর ভার হচ্ছে ওয়াই, বস্তুর ওপর প্রযুক্ত জল দ্বারা প্রযুক্ত যে আপথ্রাস্ট মানে উপরে ঊর্ধ্বমুখী বল এই যে এইটা, এটা হচ্ছে এক্স। এখানে ওয়াই গ্রেটার দ্যান এক্স হয়, ওয়াই গ্রেটার দ্যান এক্স হয় বলেই বস্তুটা জলের মধ্যে ডুবে যায়। তো এটাও আমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট বলছে বস্তুর উপর প্রযুক্ত জলের ঊর্ধ্বমুখী বল বস্তুর ভরের থেকে বেশি, না বেশি হলে তো ডুববে না, বেশি হলে বস্তু ভেসে থাকবে। ঠিক আছে, তো এইটাই আমাদের অ্যান্সার হবে। এখানে বলেছে কোনটা সঠিক নয়, তো ওপরেরগুলো তো সঠিক, তাহলে সঠিক নয় কোনটা সেটা আমাদের অ্যান্সার হবে। তো সঠিক নয় কোনটা, এইটা আমাদের কারেক্ট হবে। দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ওপরটা কিন্তু অ্যান্সার হবে না, ওপরটা জাস্ট আমি তোমাদের একটু ক্লিক করে দিয়েছিলাম যে কোনগুলো সঠিক সেটা বলার জন্য, বাট অ্যান্সার কিন্তু আমাদের এটা হবে। পরেরটা পড়ে নাও, পানি কা ঘনত্ব বস্তু কি ঘনত্ব সে কম হ্যাঁ নেই, জলের ঘনত্ব, হ্যাঁ জলের ঘনত্ব বস্তু ঘনত্ব থেকে কম হবে তবেই তো বস্তু ডুববে, আর জল তাকে ওপরে টেনে তুলতে পারবে না। ঠিক আছে, তো এটাও আমাদের কারেক্ট। দেখো বস্তু ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি আর জলের ঘনত্ব বস্তু ঘনত্ব থেকে কম, দুটো একই লাইন হলো, একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম লাইন আর লাস্ট লাইনের মিনিং সেমই হয়। ওকে, তো মাঝখানের লাইন দুটোই এখানে কী করলো, কনক্লুশন টানলো, তার মধ্যে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হবে, এইটা আমাদের সঠিক অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এটাও হিন্দি পিডিএফ থেকে তোলা, সুপার প্রশ্ন। নিচের কোনটি ভুল বলো, ওহমের নিয়ম অনুযায়ী কোনটা সঠিক। ভি ইকুয়াল টু আই আর, ভি বাই আই ইকুয়াল টু স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক মানে ধ্রুবক, এই ধ্রুবককে আর বলে ধরা হয়। দেখতে পাচ্ছি অ্যান্সার কোনটা হবে আমাদের, আই বাই আর ইকুয়াল টু স্থিরাঙ্ক আর ভি আই আই ক্রমানুপাতি হতা হয়, অর্থাৎ ভিআইআই সমানুপাতি হয়। দেখো ওহমের সূত্র বলে যদি কোনো তাপমাত্রা স্থির থাকে তাহলে যে ভোল্ট অর্থাৎ বিভব পার্থক্য এবং যে আই মানে তড়িৎ প্রবাহ, দুটো একে অপরে কী হয়, সমানুপাতিক হয়। ওকে, অর্থাৎ ভোল্ট যত বাড়বে আই তত বাড়বে, অর্থাৎ বিভব পার্থক্য যত বাড়বে তড়িৎ প্রবাহ তত বাড়বে। তা আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ অপশন ইজ কারেক্ট। ওহমের সূত্র আমাদের এইটাই বলে, তার মানে ভি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি, মানে ভি সমানুপাতি আমরা দেখতে পাচ্ছি আই। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি, ভি সমানুপাতি আমাদের কী হয়, আই হয়। এখান থেকে আমাদের কী আনা যায়, এখান থেকে আমাদের আনা যায় আই সমানুপাতি ভি। ঠিক আছে, এখান থেকে যদি তুমি সমানুপাতিক চিহ্ন তুলে দাও তাহলে একটা কনস্ট্যান্ট আসবে যেটা হচ্ছে আমাদের আর, মানে রোধ, এই হচ্ছে আর। এখান থেকে আমরা কি পাচ্ছি, আর ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, ভি বাই আই। আর ইকুয়াল টু আমরা কী দেখতে পাচ্ছি, ভি বাই আই। এই যে আর, এই আরকেই এখানে স্থিরাঙ্ক বা ধ্রুবক বলা হয়েছে। ঠিক আছে, আরকেই কী বলা হয়েছে, স্থিরাঙ্ক বা ধ্রুবক। ওকে, এই যে এই ইকুয়েশানটাই উপরে দেওয়া আছে, এই দেখো এই ইকুয়েশানটা উপরে দেওয়া আছে, এই যে ভি বাই আই, এই যে এইটা। ঠিক আছে, এইটা ভি বাই আই ইকুয়াল টু স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক মানে এখানে হচ্ছে আর। তো এটা তো আমাদের কারেক্ট, এখানে বলছে কারেক্ট কোনটা নয়, ভি ইকুয়াল টু আই আর, এ দেখো ভি ইকুয়াল টু আই আর। এখান থেকেও তুমি টানতে পারো, এই যে এই ফরম্যাট অনুযায়ী তুমি টানতে পারো যে ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে, এখান থেকেও তুমি আনতে পারো, এই যে এখান থেকে তুমি কি আনতে পারো, আই আর ইকুয়াল টু ভি, এটা এখান থেকে নিয়ে আসা যায়। ঠিক আছে, আই আর ইকুয়াল টু ভি, এটা এখান থেকে নিয়ে আসা যায়। তো এটাও আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, তো কারেক্ট নয় কোনটা বলেছে, তো আই আর ইকুয়াল টু স্থিরাঙ্ক নয়, কারণ আর নিজেই স্থিরাঙ্ক, তো এটাই আমাদের কারেক্ট নয়। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর ভিআইআর অবশ্যই সমানুপাতিক হয়, এটা ওহমের সূত্রেই ডিরেক্টলি বলা আছে, সেখান থেকে এই রিলেশনশিপটা টানা যায়। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি, থার্ড অপশান ইজ দ্য রাইট অপশান হেয়ার, কারণ এখানে বলেছে কোনটা ভুল বলো, এটাই আমাদের কারেক্ট, কারণ এটাই ভুল এখানে। ঠিক আছে,
চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিচে বাংলা লেখা আছে, নিম্নলিখিত কোন প্রোটিন মাংসপেশির সংকোচন প্রসারণে সাহায্য করে দেহের নড়াচড়ায় সাহায্য করে? ঠিক আছে, এবং অপশানগুলো দেওয়া আছে দেখো, হেম্প প্রোটিন, বসা ইয়া লাইপোপ্রোটিন, হোয়ে প্রোটিন এবং কন্ট্রাক্টাইল প্রোটিন। কোনটা তোমাদের অ্যান্সার হবে? দেখো কারেক্ট অ্যান্সার তোমাদের হবে কন্ট্রাক্টাইল প্রোটিন। কন্ট্রাক্ট কথার মানেই তোমরা বুঝতে পারছো সংকোচন এবং প্রসারণ। ঠিক আছে, তো এখানে এটাই কি পয়েন্ট, এখানে কন্ট্রাক্টাইল প্রোটিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কন্ট্রাক্টাইল প্রোটিনের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রোটিন হচ্ছে মায়োসিন, যেটা আমি তোমাদের বলে দিই, যেটা হৃৎপেশিতে থাকে। হৃৎপেশি সবথেকে বেশি আমাদের দেহে যে সংকোচন প্রসারণ যে পেশির হয় সেটা হচ্ছে হৃৎপেশি। ঠিক আছে, হার্ট পেশি, হার্ট টিস্যু বা হার্ট মাসেল। তো এই হার্ট মাসেলের সংকোচন প্রসারণের যে পেশি যে প্রোটিন সহায়তা করে সেটা হচ্ছে মায়োসিন। এছাড়াও থাকে অ্যাক্টিন বলে একটা প্রোটিন, সেটাও আমাদের কন্ট্রাক্টাইল প্রোটিন, যদিও সবথেকে বেশি কাজ মায়োসিনের হয়। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট একটু মনে রাখবে। আচ্ছা, হোয়ে প্রোটিন কোথা থেকে পাওয়া যায়? এই যে হোয়ে প্রোটিন, ঠিক আছে, এটা এখানেও দেওয়া আছে হোয়ে প্রোটিন। ঠিক আছে, এটা তো হোয়ে প্রোটিন কোথা থেকে পাওয়া যায়? হোয়ে প্রোটিন পাওয়া যায় মিল্ক থেকে, দুধ থেকে পাওয়া যায়। ঠিক আছে, হেল্প কী করে হোয়ে প্রোটিন? হোয়ে প্রোটিন যেটা হেল্প করে সেটা আমাদের বডি বিল্ডিং, তোমাদের খাদ্য হিসাবে প্রোটিন হিসেবে হোয়ে প্রোটিন ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাইপোপ্রোটিন। এ কী করে? এ ট্রান্সপোর্টেশনের কাজ করে। ঠিক আছে, ফ্যাট, গ্লিসারয়েড ইত্যাদিকে নিয়ে যায়। ফ্ল্যাট, গ্লিসারয়েড, ঠিক আছে, গ্লিসারয়েড ইত্যাদি ট্রান্সপোর্ট করে। কী করে? ট্রান্সপোর্ট মানে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যায়, এইটাই কাজ হচ্ছে লাইপোপ্রোটিনের কাজ হয়। ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণ অঙ্গকে রক্ষা করায়, একটা স্তর গঠন করে লাইপোপ্রোটিন গুরুত্বপূর্ণ অঙ্গের গায়ে, যাতে সেই স্তরটা রক্ষা পায় বাইরের আঘাত থেকে। হেম প্রোটিন হচ্ছে পাট থেকে প্রাপ্ত প্রোটিন। পাট বা এই জাতীয় ফাইবার জাতীয় পদার্থ, পাট, ঘাস বা বিভিন্ন তন্তু, পাট বা তন্তু প্রোটিন। ঠিক আছে, তন্তু প্রোটিন। হেম্প অ্যাকচুয়ালি বাংলা হচ্ছে তোমাদের পাট হয়। ঠিক আছে, এটা কি করে? এটা তোমাদের বেসিক্যালি কী করে? হৃদরোগ কমাতে সাহায্য করে। আমাদের যে কার্ডিওভাস্কুলার যে বিভিন্ন ডিজিজ আসে সেগুলোকে কমায়, এবং এটা আমাদের প্রোটিনের মানে পেশির যে গঠন বিল্ডিং সেটা খুব মজবুত করে। ঠিক আছে, তো এটা বডি বিল্ডিং হিসেবেই তুমি নিতে পারো, বডি বিল্ডিং প্রোটিন হিসেবে তুমি নিতে পারো এটাকে। ঠিক আছে, তবে এটা মেনলি হার্ট যে ডিজিজ আছে, হৃৎপিণ্ডের যে রোগ আছে সেই রোগগুলোকে কী করে? কমায়। ওকে, দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট সবকটা আমি বলে দিলাম। কন্ট্রাক্টাইল প্রোটিন, এখানে মায়োসিন এবং অ্যাক্টিন দুটো এক্সাম্পলও দিয়েছি। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? তোমাদের মায়োসিন এবং অ্যাক্টিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা খুবই ভালো প্রশ্ন। ঠিক আছে, এখানে তোমরা কিলোওয়াট থেকে ইউনিটের যে কনভার্ট সেটা তোমরা দেখতে পাবে। এখানে বলেছে, এটা আমি হিন্দিতেই রেখেছি কারণ হিন্দি বাংলা ইম্পর্টেন্ট নয়, ব্যাপারটা পড়েই বোঝা উচিত। একটি ঘরের এক মাসের ঊর্জা মানে ইলেকট্রিক এনার্জি কত বলেছে? এত জুল বলেছে। তাহলে একাই মে অর্থাৎ এককে সেইটার মান কত হবে? উসকি ऊर्जा कितनी होगी? एक विशिष्ट घर की एक माह की ऊर्जा स्थापत इतनी जूल है, तो इकाई में उसकी ऊर्जा कितनी होगी? ठीक है, माई हिंदी इज़ नॉट सो गुड, ओके, बट आई एम ट्राइंग টু ইমপ্রুভ ইট। তো এত জুল যদি হয় ঊর্জা, দেখো ইলেকট্রিক ঊর্জা আমরা জানি ইলেকট্রিক এনার্জির সঙ্গে জুল এবং কিলোওয়াট আওয়ার এই দুটো কথা জড়িত। অ্যান্সার তোমাদের বলেই দিয়েছি। দেখো এই যে ঊর্জা এখানে বলা আছে, এই যে ঊর্জা, এই ঊর্জা মানে হচ্ছে ইলেকট্রিক এনার্জি, বলে লিখছি ইলেকট্রিক এনার্জি। এখন এনার্জিটা আমাদের জুলেই হয়, এনার্জি মানে শক্তি, তড়িৎ শক্তি। ঠিক আছে, কত বলা আছে এখানে? 9 × 10⁸ জুল বলা আছে, কারেক্ট। আমরা জানি, একটু আগে আমরা একটা রিলেশন পড়েছি, 3.6 × 10⁶ এত জুল সমান সমান 1 কিলোওয়াট আওয়ার। কী পড়েছি আমরা? এত জুল সমান সমান কী হয়? 1 কিলোওয়াট আওয়ার। এইটা আমরা পড়েছি, একটু আগেই পড়েছি। ঠিক আছে, এই যে 1 কিলোওয়াট আওয়ার বলছি, এটাকে 1 ইউনিট বলা হয়। ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ারকে আমরা কি বলতে পারি? 1 ইউনিট। এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে লেখার দরকার নেই, আমরা নর্মালি লিখি। এত ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 জুল ইকুয়াল টু কী হবে? 1/3.6 × 10⁶ কিলোওয়াট আওয়ার হবে। ঠিক আছে, এত সমান সমান এত হবে। ওকে, এত হবে। আর এখানে কত বলেছে? এখানে বলেছে 9 × 10⁸ জুল। তাহলে এত জুল ইকুয়াল টু কী হবে? 9 × 10⁸, ঠিক আছে, বাই তোমাদের কী হবে? 3.6 × 10⁶, ঠিক আছে, এত কিলোওয়াট আওয়ার। এবার এটাকে তুমি জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনটাকে কীভাবে রাখবো? দেখো এত জুল ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, 1 জুল ইকুয়াল টু কত, আর এত ইকুয়াল টু কত। এবার যেটা অ্যান্সার বেরোবে সেটা কিলোওয়াট আওয়ারে বেরোবে, কিন্তু কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে একক। এত একক, এত কিলোওয়াট আওয়ার বলো আর এত একক বলো, দুটোই সেম হয়। ঠিক আছে, তুমি বলতে পারো 3.6 ×
সিক্স, এত জুল ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার বা বলতে পারো 1 একক। এবার একাই মানে হচ্ছে একক, এখানে দেখো একাই দেওয়া রয়েছে, এগুলো মানে হচ্ছে এত একক, মানে 250 কিলোওয়াট আওয়ার বা 250 একক, এগুলো সবই একক বা কিলোওয়াট আওয়ারে দেওয়া আছে। এটাকেই আমরা কি বলি, একক বলি। ক্লিয়ার হয়েছে? তো চলো এটা আমরা কিভাবে করব দেখো। এটা আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার জাস্ট ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। তো প্রথমত তুমি দেখতে পাচ্ছ 9 আর এখানে তোমাদের 36 হচ্ছে 0.4, এখানে আমাদের আসছে, ঠিক আছে, 0.4 আসছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে 10 আছে, এখানে 10 আছে, বেস সেম, তো পারে পারে কী হবে, ভাগের সময় বিয়োগ হয়ে যায়। তো আমরা অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিচে 0.4 পাচ্ছি আর ওপরে আমরা পাচ্ছি 10⁻²। কেন পাচ্ছি, কারণ 8 - 6 হলে 10⁻² হয়। এখন এইটাকে আমরা কী লিখতে পারি, যে এটাকে আমরা কী লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখো, এই যে এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে ওপরে তো আমাদের 100 ছিলই, কারণ 10-এর মাথায় 2 মানে 100, 10-এর মাথায় 2 মানে পাওয়ার মানে 100, আর নিচে একটা পয়েন্ট রয়েছে, সেটাকেও আমরা যদি ওপরে 10-এ তুলে দিই তাহলে নিচে আমাদের থাকছে কত, 4। এখান থেকে আমরা কী আনতে পারছি, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25, ঠিক আছে। অথবা আমরা কী পাচ্ছি, 250 কিলোওয়াট আওয়ার পাচ্ছি, কারণ আমরা সব কিছু কিলোওয়াট আওয়ারে কনভার্ট করেছিলাম। এখন এই কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে ইউনিট, আমি একটু আগে বললাম, তো 250 কিলোওয়াট মানেই হচ্ছে 250 ইউনিট, আর ইউনিট মানেই হচ্ছে আমাদের একক, ঠিক আছে। ইউনিটের বাংলা কী হয়, একক হয়। তো এইভাবে আমাদের উত্তর আসছে এইটা, দিস ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ক্যালকুলেশনটাকে একটু খেয়াল রেখো, দিস ইজ দ্য ক্যালকুলেশন পার্ট, ওকে। আর এইটা হচ্ছে আমাদের মূল জিনিস, যেটা আমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে, যে 3.60 × 10⁻6 জুল ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, ওকে। যখন এরকম অঙ্ক দেবে, যাতেই থাক না কেন, ঊর্জা মানেই ইলেকট্রিক এনার্জি, সেটা এত জুল, এত জুলকে যখন এককে স্থাপন করতে বলবে তখন এই হচ্ছে আমাদের কনভার্সন প্রসেস। চলো নেক্সট অ্যান্ড লাস্ট, আমরা লাস্টের প্রশ্নটা দেখে নেবো, আজকের লাস্টের প্রশ্ন। চলো, চাঁদে কোনো মানবদেহের ভরের পরিমাণ 40 কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে? মানে চাঁদের ভর দিয়ে পৃথিবীতে ওজন নির্ণয় করতে বলেছে। লাস্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, কারণ এখানে জি এর মান তোমার 10 মিটার/সেকেন্ড স্কোয়ার বলেছে। দেখো কী হবে বলে দিই, আমরা ওয়েট, ওজন, ঠিক আছে, ওজন 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 সমান আমরা কী জানি, আমরা জানি ভর ইন্টু জি, ভর ইন্টু জি, এইটা আমরা জানি, ঠিক আছে। এখানে জি এর মান দেওয়াও রয়েছে, দেখতে পাচ্ছ। এবার দেখো ওজন ভর ইন্টু জি, এবার পৃথিবীতে ওজন আর চাঁদে ওজন সেম হয় না। পৃথিবীতে ওজন চাঁদের ওজনের 6 গুণ হয়, ঠিক আছে। পৃথিবীতে ওজন কী হয়, চাঁদের ওজনের 6 গুণ হয়। একটা জিনিস ভালো করে দেখো, এখানে তোমাদের ওজন বলে দেয়নি, এখানে বলেছে ভর, তো ভর তো চাঁদেও যা পৃথিবীতেও তাই হয়, সে আমাদের 6 গুণ বা এসবের কোনো ব্যাপার নেই। তো ভর আমাদের বলেছে 40, আর তার সঙ্গে আমরা জিকে ইন্টু করে দিলেই পেয়ে যাবো, কত হবে আমাদের অ্যান্সার, 400। আর আমরা জানি এটা আমাদের নিউটনে থাকে, তো অ্যান্সার আমাদের কী হবে, এত নিউটন, এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, নিউটন সম্পর্কে বলি। নিউটন হচ্ছে বলের একক, বলের একক। তার মানে আমরা দেখতে পাচ্ছি ওজন একটা বল, তার মানে কী দেখতে পাচ্ছি, ওজন কিন্তু এক প্রকারের বলই বটে, ঠিক আছে। ওজন আমাদের কি, এক প্রকারের বল বটে। তো ওপরে যে ক্যালকুলেশন করলাম তার থেকে কি আমরা নিউটন ইকুয়াল টু হোয়াট, এটাকে আমরা পেতে পারবো। ওপরে দেখো একটা ক্যালকুলেশন করেছি, ওপরে আমরা কি করেছি, ভর ইন্টু জি করেছি। জি মানে তো ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, তয়বয় বলে লিখে দিচ্ছি, জি মানে তো ত্বরণ, ঠিক আছে। তো ভর ইন্টু ত্বরণ, তা নিউটন সমান কী হতে পারে, দেখো নিউটন হচ্ছে এমকেস পদ্ধতির একক, নিউটন হচ্ছে এমকেস পদ্ধতির একক। তাহলে নিউটন মানেও ভর ইন্টু ত্বরণই হবে, নিউটন মানে কী হবে, ভর ইন্টু ত্বরণ হবে। তাহলে নিউটন সমান কী লেখা যেতে পারে, ভরের একক কী হয় আমরা জানি, ভরের একক হয় আমাদের কেজি, ঠিক আছে। আর ত্বরণের একক কী হয় আমাদের, মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটন সমান কেজি ইন্টু মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, ঠিক আছে। এভাবেই আসে ব্যাপারটা, পুরো ব্যাপারটা এভাবেই আসে। ওজনের ক্ষেত্রে কী হয়, বলের ক্ষেত্রে দেখো নিউটন তো বল, বলের ক্ষেত্রে ভর ইন্টু ত্বরণ হয়, ওজনের ক্ষেত্রে ভর ইন্টু ত্বরণই হয়, কিন্তু একটা স্পেশাল ত্বরণকে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ওকে। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন ছিল। এরকম ধরনের প্রশ্ন একটু ঘুরিয়ে টুরিয়ে দেয়, মনে রাখবে চাঁদে যা ভর হয় পৃথিবীতে ভর তাই, তো ভর ইন্টু জি করে দিলে আমরা ওজন পেয়ে যাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার, 400 নিউটন উইল বি দ্য কারেক্ট অপশন। আজকের যে পিডিএফ আছে সেটা নিচে আছে। আরেকটা জিনিস, এই যে দাগ নম্বরগুলো দেওয়া আছে, এই দাগ নম্বরগুলো কিন্তু অ্যাকচুয়াল দাগ নম্বর নয়, এগুলো স্ক্রিনশটের সাথে আসা দাগ নম্বর। আমাদের যে দাগ নম্বর সেটা হয়তো তোমাদের 120টা বা 121টা প্রশ্ন আমাদের কমপ্লিট হলো টোটাল, আমার যা মনে হয়, ঠিক আছে। তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে দিও। আর প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো একটু মনে রেখো, চাইলে তোমরা কিন্তু জয়েন করে মেম্বারশিপ নিয়ে কিন্তু ক্লাসটাকে চালিয়ে যেতে পারো, বায়োলজি ক্লাস। ওকে, থ্যাংক ইউ।